মর্নিং প্রত্যেককে, গুড মর্নিং। আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? আর আজকে আমরা কিন্তু পড়ে নিচ্ছি সম্পূর্ণ মুঘল বংশের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেটা আমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপকামিং সামনে আমাদের যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে, ফুড এসআই নাম্বার 1, নাম্বার 2 ক্লার্কশিপ, নাম্বার 3 WBCS অ্যান্ড এখন নতুন পঞ্চায়েতের প্রিপারেশন চলছে। তো প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে মুঘল যুগের থেকে প্রশ্নপত্র আমরা কিন্তু পেয়েই থাকি। তবে তোমাদের একটা অ্যানাউন্সমেন্টও আছে এই চ্যানেলের জন্য। বেশ ইউটিউবের ক্লাস চেঞ্জ হচ্ছে, ক্লাস পরিবর্তন হচ্ছে, টাইমিং পরিবর্তন হচ্ছে, ইউটিউব পুরো শিডিউল চেঞ্জ হচ্ছে। সেটা সম্পর্কেও তোমাদের আমি জানিয়ে রাখবো একটু বাদেই। তো তার আগে তোমরা যারা যারা জয়েন করেছো আজকের এই সেশনে, প্রত্যেককে জিজ্ঞাসা করে নেবো আমার সাউন্ড তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ কিনা, কাইন্ডলি জানো। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে তো? আশা করি শুনতে পাচ্ছ। আর যদি প্রপারলি শুনতে পাও তো অবশ্যই একটু লিংক শেয়ার করে দিও তোমরা, যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা রেগুলার বেসিস ক্লাস করছে এবং আপকামিং সামনের পরীক্ষাগুলো দিতে চলেছে, তাদের কাছে এই ক্লাসটা কিন্তু যথেষ্ট হেল্পফুল হতে চলেছে। তোমাদের সুবিধার্থে একটা কথা প্রত্যেককে জানিয়ে রাখি যে ইউটিউবের ক্ষেত্রে কিছু পরিবর্তন হচ্ছে, আমার ক্লাসের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে। তোমাদের এই চ্যানেলে আগামী সোমবার থেকে 5 তারিখ থেকে রেগুলার বেসিসে একদম 5 দিন তোমাদের কাছে আমি হিস্ট্রি নিয়ে থাকবো একদম সিরিজ ওয়াইজ। যেমন আজকে ধরো আমি কি পড়াচ্ছি, মুঘল যুগ পড়াচ্ছি, তো মুঘল যুগের সমস্ত কোশ্চেন পড়িয়ে দিচ্ছি একবারে, এটা কিন্তু হবে না। সোমবার থেকে যারা সামনে পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সামনে WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা সামনে ফুড এসআই বা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এবার বেঙ্গলি চ্যানেল থেকে শিফট করে যাবে এই চ্যানেলে। অর্থাৎ তারা WBCS টপার চ্যানেলে আসবে। এই চ্যানেলেই আমি যেমনভাবে বেঙ্গলি চ্যানেলে সকাল 9টায় পড়াতাম, সেরকমভাবেই এখানেই সিরিজ হবে। ঠিক আছে, প্রত্যেক দিন 1 ঘন্টা করে সিরিজ হবে, প্রত্যেক দিনের নোটস গ্রুপে আসবে। এভরিথিং যেমন যেটা চলতো সেটা কিন্তু এই চ্যানেলে আমার শুরু হতে চলেছে আগামী সোমবার অর্থাৎ 5 তারিখ থেকে। টাইমিং এই 11টা, তবে 11টা থেকে 12টাই হচ্ছে আমার ক্লাস। সোম থেকে স্টার্ট হবে। তোমাদের প্রত্যেকের খাতায় লিখে নাও, যারা যারা আমার ক্লাস রেগুলার বেসিস করতে বেঙ্গলি চ্যানেলে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, বা যারা টপারে আমাকে মাঝে মধ্যে দেখতে, তাদের কাছে বলে রাখি, আমার ক্লাস এই চ্যানেলে শিফট হচ্ছে সোমবার থেকে ঠিক সকাল 11টায়। ঠিক আছে, আবার সিরিজ, আবার ডিটেলে প্রশ্ন পড়াবো, আবার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করাবো। খালি থাকতে হবে তোমাদের। সামনে আছে পঞ্চায়েত, পঞ্চায়েতের প্রিপারেশনও আমি এখানেই কিন্তু দেব। যারা যারা যেখানে যেখানে প্রিপারেশন করছিলে বাংলা চ্যানেলে আমার ক্লাসে, তারা সবাই কিন্তু এখানে চলে এসো, কারণ এখানে কোশ্চেন অ্যান্সার আমি করাবো না, এখানে আমি টপিক ওয়াইজ তোমাকে করাবো রেগুলার বেসিস উইথ কনসেপ্ট অ্যান্ড MCQ দিয়ে। তাই আজকের ক্লাসটা একদম স্পেশাল ক্লাস তোমাদের, স্পেশালি তার জন্য যেমন নিয়ে আসতাম সপ্তাহে 1 দিন তোমাদের আসতাম, সেটাই আজকের কন্টিনিউ করাবো বলে আমি ঠিক করলাম মুঘল যুগটা তোমাদের করিয়ে দিই। কারণ আমি আগে সুলতানি যুগ তোমাদের করিয়ে দিয়েছি, তাই আজকে মুঘল যুগের শুধুমাত্র MCQ কোশ্চেন নিয়ে আমি হাজির তোমাদের এই ক্লাসে। তাই যারা যারা এই ক্লাসে রয়েছো প্রত্যেকে একটু সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও, আর ভালো লাগলে প্রত্যেকে লাইক বাটনে প্রেস করো, আর খাতায় লিখে রেখে দিও সোমবার থেকে শুরু হচ্ছে যুদ্ধ এই চ্যানেলে ঠিক সকাল 11টায়। যারা যারা গ্রুপে নেই গ্রুপে চলে আসো, একদম PDF আজকেরটাও দিয়ে দেবো, এবং প্রত্যেক দিনের ক্লাসের লিঙ্ক এবং PDF দুটোই কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। গ্রুপে জয়েন্টের জন্য 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে। বাদ বাকিটা একদম আমরা একসঙ্গে করে নেব ক্লাস। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের আমাদের ক্লাস। আজকে কোনো ডিটেলে কিছু নয়, আজকে শুধু MCQ। তোমাদের রেগুলার বেসিস ক্লাস সোমবার থেকে হবে কিন্তু এই চ্যানেলে, ওকে, সকাল 11টা থেকে। লাস্ট কথা বলে ক্লাস শুরু করব, সেটা হচ্ছে তোমাদের মধ্যে এখনো যারা আমাদের অ্যাপ ডাউনলোড করনি, তারা অবশ্যই আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে নাও।
কোথায় পাবে লিঙ্ক? একদম পেয়ে যাবে তোমার এই যে ভিডিও দেখছো তার ডেসক্রিপশন বক্সে, অথবা প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করো, ঠিক আছে? এবং এই যে ডেলি কুইজ অপশনটা দেখছো, এই ডেলি কুইজ অপশনে গিয়ে প্রত্যেক দিন তুমি পরীক্ষা দাও, ক্লিয়ার? তারপরে দেখা যাক প্রিপারেশন হচ্ছে বা না হচ্ছে, দেখা যাবে। যদি তুমি প্রত্যেক দিন পরীক্ষা দাও, প্রিপারেশন হতে বাধ্য তোমার, এটুকু আমি বলে দিলাম। ওকে, চলো তাহলে শুরু করব আজকের ক্লাস। আজকে আমরা পড়ব হচ্ছে মুঘল যুগ। মুঘল যুগের প্রথমেই আমি যে কথাটা বলে স্টার্ট করব সেটা হচ্ছে একটু তোমার ডেসক্রাইব করে দিই ছোট্ট করে, তারপরে বাবর থেকে, হুমায়ুন থেকে, আকবর থেকে, শাহজাহান, ঔরঙ্গজেব, এদের সবার থেকে 10টা করে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আলোচনা করব উইথ ডিসকাশন দিয়ে। আর আজকের ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? বারবার বলছি, এটা রেগুলার ক্লাস নয়, রেগুলার ক্লাস সোমবার থেকে শুরু হবে ঠিক সকাল 11টায় তোমাদের এই চ্যানেলে। চলো, পঞ্চায়েতের যারা প্রিপারেশন নিচ্ছি, যারা ফুড এসআই ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছি উইথ WBCS দিয়ে, প্রিলিমস দিয়ে, তারা অবশ্যই এই ক্লাসটা তোমরা দেখতে পারবে। তো প্রথমেই বলি মুঘল কারা, মুঘল কে? দেখো, তুর্কমেনিস্তানে বসবাসকারী যারা ছিলেন, তুর্কমেনিস্তানে যারা বসবাস করতেন তাদেরকে বলা হতো হচ্ছে মুঘল, মানে তাদেরকে বলা হতো তুর্কি, সরি। আর চীনের উত্তর সীমায় যারা বসবাস করতেন তাদেরকে বলা হতো মঙ্গল। কি বললাম? তুর্কমেনিস্তানে যারা বসবাস করতেন তাদেরকে বলা হতো তুর্কি, ঠিক আছে? আর চীনের উত্তর সীমায়, এটা দেখো ইয়ন ভাই, একদম এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার, কি হবে না হবে ব্যাপার, কিন্তু ফর্মটা বেরোলে তুমি বলতে পারো যে এই ফর্ম ফিল আপ করবে না, কাউকে তুমি বলতে পারো? দেখো, আমরা না আমাদের প্রিপারেশনের উপরে জোর রাখি, পরে যা হবে দেখা যাবে, ঠিক আছে? কিন্তু 7200 কতটা ফর্ম বেরোলে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে যা কিছুই জানুক না কেন ফর্ম ফিল আপ করবে না এরকম তুমি পাবে না। তাহলে ফর্ম ফিল আপ যখন আমি করছি, তাহলে কেন খেটে পড়বো না, কেন আমি এই ভুলভাল চিন্তা করবো, তাই না? তাই পজিটিভ মাইন্ড, পজিটিভ প্রিপারেশন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিছু মনে করো না ইয়ন, তোমার নাম আমি জানি না, যেটা আমি দেখতে পাচ্ছি তাই দিয়ে বললাম। আমাদের কাজটা আমরা করি, ডিউটিটা আমরা করি, পরেরটা দেখা যাবে পরে কি হয়, বুঝতে পেরেছো? চলো স্টার্ট করা যাক। তাহলে তুর্কমেনিস্তানে যারা বসবাস করে তাদেরকে কি বলা হতো? তুর্কি। আর যারা চীনের উত্তর সীমায় বসবাস করত তাদেরকে বলা হতো মঙ্গল, ঠিক আছে? আর এদের সংমিশ্রণ যে জাতি তাকেই বলা হতো মুঘল। একদম সিম্পল কথা, তাদের সংমিশ্রিত জাতি মুঘল নামে কিন্তু পরিচিত ছিল। এই যে মুঘল, এটার মানে কি জানো? মুঘল মানে হচ্ছে বাহাদুর মানুষ। মুঘল কারা? মুঘল মানে হচ্ছে যারা বাহাদুর, তারা হচ্ছে মুঘল। মুঘল মানে হচ্ছে বাহাদুর মানুষ, শক্তিশালী, ক্ষমতাশালী মানুষ। এটা একটা মত প্রচলিত মুঘল সম্পর্কে। আবার আরেকটাও মত প্রচলিত আছে, কি যে মঙ্গল শব্দটি ফার্সি ভাষায় মুঘল নামে পরিচিত হয়ে আছে, অর্থাৎ মঙ্গল যারা তারাই নাকি মুঘল, এটা ফার্সি শব্দে বলা হয়েছিল, ঠিক আছে? ভারতে যখন সুলতানি যুগ আমি পড়িয়েছি তোমাদের, তখন আমি তোমাদের বলেছিলাম যে 1221 সালে প্রথম ভারতে মঙ্গল আক্রমণকারী এসেছিলেন, যার নাম ছিল চেঙ্গিস খান। কি বললাম? ভারতে প্রথম মঙ্গল আক্রমণকারীর নাম কি? চেঙ্গিস খান, যিনি 1221 সালে এসেছিলেন। আর 1398 সালে আমরা তৈমুর লংকে দেখতে পাই, ঠিক আছে? তৈমুর লং ভারতবর্ষে কিন্তু এসেছিলেন। তাহলে এই যে তৈমুর লং আর এই যে চেঙ্গিস খান, এদের সংমিশ্রিত জাতি মুঘল নামে পরিচিত ছিলেন, কারণ তৈমুর লং ছিলেন হচ্ছে তুর্কি আর চেঙ্গিস খান ছিলেন হচ্ছে মঙ্গল। আর কিছুক্ষণ আগেই আমি তোমাদের বলেছি মঙ্গল আর তুর্কির সংমিশ্রিত জাতি হলো মুঘল, ক্লিয়ার? তো এই হচ্ছে মুঘলদের ডেসক্রিপশন, যে মুঘল শব্দটা এলো কোথা থেকে সেটা আমি তোমাদের এই ক্লাসে আগে বলে দিলাম। এবার আমরা চলে যাব বাবর সম্পর্কে। দেখো, বাবর মানেই আমাদের চোখের সামনে যে যুদ্ধগুলো আসে সেটা হচ্ছে পানিপথের যুদ্ধ, তাই না? কিন্তু পানিপথের যুদ্ধে আসার আগেও বাবরের যদি কার্যাবলী দেখি তাহলে সেটা অনেক বেশি দেখবো স্ট্রাগেলপূর্ণ। একটা কথা আছে না, তুমি পরিশ্রম না করলে তার ফল তুমি কোনোদিনই পাবে না, পরিশ্রমই তোমার সাফল্যের মূল মন্ত্র। বাবর তার অ্যাজ এ এক্সাম্পল। যদিও আমি ক্লাসে ডিটেল আলোচনা করলে শেষ করতে পারবো না, তাই এই ডিটেলগুলো তোমাদের সবকটা থাকবে ক্লাসে, ঠিক আছে? সোমবার থেকে প্রত্যেকটি ডিটেলস ছোট ছোট করে চ্যাপ্টার আমি তোমাদের যেভাবে বাংলা চ্যানেলে পড়িয়েছি সেরকম ভাবেই এই চ্যানেলে পড়াবো,
জাস্ট একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকের কোশ্চেন অ্যান্সার শুরু করব, কারণ কোশ্চেন অ্যান্সারই হচ্ছে এই জায়গাটার মেন বিষয়বস্তু। এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারই কিন্তু পড়ব। ক্লিয়ার? তো সেখানে আমরা বাবরের সম্পর্কে জানতে গেলে যেটা দেখে থাকি সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ, যেটা 1526 সালে 21শে এপ্রিল হয়েছিল। বাবর কিন্তু এমনি ভারতে আসতেন না, যদি না ইব্রাহিম লোদি অনুচর যারা ছিলেন তারা বাবরকে ইনভাইট করতেন। অর্থাৎ দৌলত খান লোদি, আলম খান লোদি এরা যদি বাবরকে ইনভাইট করে না আনতেন তাহলে বাবর হারগিজ আসতেন না। কিন্তু বাবর যখন এদের আমন্ত্রণে ভারতে আসেন, এসে দেখেন তাকে কেউ হেল্প করার নেই, তখন বাবর নিজের চেষ্টায় লড়াইটা কিন্তু করেছিলেন। অর্থাৎ বাবরের আত্মজীবনীর নাম কি? তুজুকি বাবরি, আমরা সবাই জানি, যেটি বাবরনামা নামে পরিচিত। সেই তুজুকি বাবরিতে বাবর পরিষ্কার বলেছেন যে ইব্রাহিম লোদির সেনার সংখ্যা ছিল পানিপথের প্রথম যুদ্ধে 1,01,000 এবং সেখানে বাবরের সেনার সংখ্যা ছিল 12,000 মাত্র। তাহলে 12,000 সেনা লড়েছে 1,01,000 সেনার বিরুদ্ধে। যদি বাবর সেনার সংখ্যা শুনেই ভয়ে পালিয়ে আসতো তাহলে হারগিজ কোনোদিনও জিততে পারতো না। তাই জিতেছে মনের বলের দ্বারা, জিতেছে বুদ্ধির দ্বারা, যেটা আমাদের প্রত্যেকের জীবনে দরকার। ইতিহাস আমরা পড়ি কেন? ইতিহাস পড়ার কি দরকার? আগে কি মানুষ করেছে এগুলো পড়ে আমাদের কি লাভ? আমাদের লাভ একটাই, যে ইতিহাস আমাদের বর্তমানের জীবনযাত্রা শেখায়, আর আমরা বর্তমানে যেভাবে চলি তার উপরে বেস করে ভবিষ্যতের পথ নির্ধারিত হয়। তাই ইতিহাস, প্রত্যেকটা জিনিস ইতিহাস না জেনে আমরা কোনো তাতেই এগোতে পারি না। তুমি আগেরটা না জেনে এগোতে পারবে? তুমি যে কোনো একটা পরীক্ষা দিতে যাচ্ছ, পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন না পড়ো, তুমি কেমন ধরনের প্রশ্ন আসবে কি করে বুঝবে? বুঝতে পারবে? তাই প্রত্যেকটার জায়গায় ইতিহাস কিন্তু বাধ্যতামূলক, ইতিহাস জানাটা বাধ্যতামূলক, নাহলে তুমি স্টেপই ফেলতে পারবে না পায়ে। সেটাই বাবরের ইতিহাসে আমরা দেখছি। একবারে পুরো গল্প করব না, প্রত্যেকটা প্রশ্নতে ছোট ছোট করে গল্প করে তোমাদের শুনিয়ে দেবো, তাহলে পুরো পড়াটা কিন্তু রেডি হয়ে যাবে। তাই আগে আমি কোশ্চেনটা নিয়ে তোমাদের সামনে চলে আসি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন তোমাদের কাছে কি এলো? বাবর কান্দার উপাধিটি কি কারণে পেয়েছিলেন? অপশন নাম্বার 1, পানিপথের যুদ্ধে জয়লাভ করেছিলেন বলে। নাম্বার 2, কাবুলের সাম্রাজ্য বিস্তার করেছিলেন বলে। 3 নম্বর, প্রত্যেক কাবুলবাসীকে একটি করে রৌপ্য মুদ্রা দিয়েছিলেন বলে। বলো কি হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার? আমি তোমাদের অ্যান্সার বলে যাচ্ছি। কি বলছো শুভদীপ? আমি আসাম থেকে বলছি। আরে ভেরি গুড, খুব ভালো। তোমাদের গৌতম স্যারও ক্লাস নিচ্ছে আসামের, এই আমার পাশের রুমেই। ঠিক আছে, ভেরি গুড, একদম চলে আসবে, কোনো চাপ নেই। সোমবার থেকে রেগুলার বেসিস প্রশ্ন মানে কোশ্চেন উইথ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়ানো হবে, চলে আসবে কিন্তু। বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি, তারপর আমি ব্যাখ্যা করছি। কি হবে অ্যান্সার? দেখো, এই প্রশ্নগুলো তোমাকে আজকে জাস্ট অ্যাজ এ ডেমো দিচ্ছি, এইগুলোকে ডিটেলে না পড়লে আমার প্রশ্ন কিন্তু ওই রকম গদ্দারা প্রশ্ন নয়। পানিপথের যুদ্ধ কবে হয়েছিল A to Z সবাই জানে এটা। আমি একটু এক্সেপশনাল কোশ্চেনে বিশ্বাস করি, মানে একটু ডেপ থেকে বিশ্বাস করি, কারণ ডেপ থেকে না পড়লে আলটিমেট পড়া হয় না, আলটিমেট বোঝা যায় না। তো সেরকমই একটা ডেপ থেকে প্রশ্ন হচ্ছে কান্দার উপাধিটা কি কারণে পেয়েছিলেন বাবর? এই প্রশ্নটা যদি এই প্রশ্নটা দেখি তাহলে তার উত্তর কি হবে? দেখো, অপশন দিয়ে আমি অ্যান্সার করে দিই। অ্যান্সার হচ্ছে প্রত্যেক কাবুলবাসীকে একটি করে রৌপ্য মুদ্রা দান করেছিলেন বলে। ঠিক আছে, এর জন্য কাবুলবাসী তাকে কান্দার উপাধিটা দিয়েছিলেন। এবার দেখো, বাবরের তাহলে পানিপথের যুদ্ধতে তিনি জয়লাভ করেছিলেন, তারপরেই তিনি এই সমস্ত কার্যাবলী পরিচালনা করেছেন। তো এবার বলি, পানিপথের যুদ্ধে বাবর জয়লাভ করলেন কেন, এটা একবার শোনার দরকার আছে। দেখো, পানিপথের যুদ্ধে বাবর বুদ্ধির পরিচয় দিয়েছিলেন এবং কিছু যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন। একটা নাম হচ্ছে উসমানী পদ্ধতি এবং আরেকটার নাম হচ্ছে তুলঘুমা পদ্ধতি। নোট ডাউন করে নাও। একটা হচ্ছে উসমানী পদ্ধতি এবং আরেকটা হচ্ছে
তুল ঘুমা পদ্ধতি, ঠিক আছে, একটা হচ্ছে উসমানী পদ্ধতি এবং আরেকটা হচ্ছে তুল ঘুমা পদ্ধতি। এই পদ্ধতি বাবর ব্যবহার করেছিলেন পানিপথের যুদ্ধে। কি এই পদ্ধতিগুলো একটু তোমাদের বলি। এই যে উসমানী পদ্ধতিটা দেখছো না, উসমানী পদ্ধতি মানে হচ্ছে, বা এই মানে উসমানী পদ্ধতি অনুসারে মানে এটাকে বলে তোপ সাজানোর পদ্ধতি। তোপ সাজানোর পদ্ধতিটা কেমন? ধরো আমার কাছে 5টা তোপ আছে, কিন্তু তুমি দেখবে ওখানে 10টা তোপ আছে আমার কাছে। কিভাবে? প্রত্যেকটা তোপের মাঝখানে একটা করে গরুর গাড়ির সকেট রাখা হতো, ঠিক আছে। গরুর গাড়ি কেমন হয়? ধরো এটা, এখানে গরু দুটোকে বাঁধা হয়, তাহলে এখানে চাকা থাকে, আর গরুর গাড়িটা থাকলে কেমন লাগে? এরকম ভাবে থাকে না, এই অ্যাঙ্গেলে থাকে না গরুর গাড়িটা, থাকে তো। তাহলে যদি আমি কামানটাও এরকম অ্যাঙ্গেলে থাকে, তাহলে একটা কামানের পাশে একটা গরুর গাড়ি, আবার তার পাশে একটা কামান, তার পাশে আবার একটা গরুর গাড়ি, এইভাবে যদি রাখা থাকে, তাহলে এটাকে তোপ সাজানোর একটা অভিনব পদ্ধতি বলে। কেন এটা হয়? কেন এটা করেছিলেন বাবর? কারণ ফায়ারিং করার পর তোপ থেকে, কামান থেকে, মানে তোপের থেকে ফায়ারিং হয়ে যাবার পর তার কম্পনে তোপের অভিমুখ ঘুরে যেতে পারে, তাই তো। একটা জোরে কম্পন হলো, তাহলে সেই অভিমুখ কি থাকবে? যদি শক্ত করে বেঁধে না রাখা হয়, তাহলে তোপটা আবার ঘুরে যাবে, আবার তাকে সেই মুখে সেটিং করতে হবে, তারপরে আবার কামান দিয়ে গুলি চালাতে হবে। যদি ওই তোপগুলোকে পাশের কোনো গরুর গাড়ির চাকাতে বেঁধে রাখা হয়, তার শক্ত করে বেঁধে রাখা হয়, তাহলে তোপটা কিন্তু বেশি অভিমুখ চেঞ্জ হবে না, সামান্য চেঞ্জ হবে, আবার তাকে সেকেন্ডের মধ্যে ঠিক করে আবার কাজ করা যাবে। তো এতে দুটো ফায়দা, এক হচ্ছে সময় বাঁচলো, আর 2 নম্বর শত্রু দূর থেকে ভাবলো যে এর কাছে এতগুলো তোপ আছে, এ তো বিশাল বড় সেনাবাহিনী নিয়ে এসছে, তাহলে এটাকে বলে ওসমানী পদ্ধতি, ঠিক আছে। তুলঘুমা পদ্ধতি কাকে বলে? তুলঘুমা যে পদ্ধতিটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 2 দিক থেকে যুদ্ধ করা প্রসেস। মানে ধরো যখন প্রতিপক্ষ আসছে, তখন সে দেখছে ওই তো দূরে সেনারা দাঁড়িয়ে আছে, তার মানে সেই সেনার দিকে এগোবে, তাই তো, সোজা এগোবে। কিন্তু যখনই সে সেনার দিকে এগোবে, তখনই পেছন দিক থেকে দুপাশ থেকে সৈন্যদল এসে সেই সেনাগুলোকে ঘেরাও করে নেবে, ঠিক আছে। তাহলে যে মানুষটি যুদ্ধ করতে যাচ্ছে, সে তখন দিকভ্রষ্ট হয়ে যাবে, সে ভাববে আমি কাদের সঙ্গে লড়বো, সামনের সেনার সঙ্গে, না ডান দিকের সেনার সঙ্গে, না বাঁ দিকের সেনার সঙ্গে, বুঝতে পারছো? তাহলে এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে তুলঘুমা পদ্ধতি। অর্থাৎ ডান দিক থেকে এবং বাম দিক থেকে আধা সৈন্য পুরো শত্রুপক্ষকে ঘিরে ধরবে। তাহলে বাবর কি এমনি 12,000 সেনা নিয়ে জিতেছিল? এই পদ্ধতিগুলোকে ব্যবহার করা হয়েছিল। এছাড়াও বাবরের আরেকটা পদ্ধতি ছিল, পানিপথের যুদ্ধের বেশ কিছুদিন আগেই তিনি পানিপথে চলে যান এবং ছোট ছোট করে গর্ত করেন, মাটি খুঁড়ে গর্ত করেন, খাত তৈরি করেন, এবং ওপরে এমন কিছু দিয়ে বিছিয়ে রাখেন যাতে দূর থেকে সেনাবাহিনী এলে যাতে সেই গর্তটা না দেখতে পায়, আর সেই সুযোগে তারা যাতে পড়ে যায় গর্ততে, আর যখনই তারা খাদে পড়ে যাবে, তখনই তাকে কি করা হবে? ওপর থেকে মানে তাকে মেরে ফেলা হবে। এই যে পদ্ধতিগুলো, এগুলো বাবরের বুদ্ধির পরিচয়, যেটা আমাদের ওতপ্রোতভাবে জড়িত। তো এইভাবে বাবর যখন পানিপথের যুদ্ধে যেতেন, তারপরে ভারত থেকে যে সম্পত্তি পেয়েছিলেন, সেটা তিনি কাবুলবাসীর প্রত্যেকের হাতে একটা করে রৌপ্য মুদ্রা তুলে দিতে সক্ষম হয়েছিলেন। তাই কাবুলবাসী সন্তুষ্ট হয়ে তার উপাধি দিয়েছিল কান্দাহার। কান্দাহার মানে হচ্ছে দাতা, ঠিক আছে, দাতা হিসাবে তাকে উপাধি দিয়েছিলেন। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পেরেছি। চলো চলে যাই তাহলে 2 নম্বর প্রশ্নতে কি আছে দেখি। বাবর তার বাবার দিক থেকে কার বংশধর ছিলেন? খুব ভালো প্রশ্ন এটা। ওমর শেখ মির্জা, চেঙ্গিস খান, শাহিবানী খান, নাকি তৈমুর লং? বল কি হবে প্রশ্ন? সঠিক আনসার একদম অভিজিৎ। মন্ডে থেকে ডিটেল ক্লাস, আজকে জাস্ট এটাকে কভার করে দিই। মন্ডে থেকে ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেল প্লাস এমসিকিউ হবে, ঠিক আছে। দেখি হিস্ট্রি নিয়ে তোমাদের কে আটকায়, কোন কোশ্চেন তোমার আটকায় আমি দেখব। রুমি আর তুলঘুমা মানে হচ্ছে ওই ওসমানীকেই তুলঘুমা বলা হয়, ঠিক আছে। পিডিএফ পেয়ে যাবে সায়ন রয়, কোনো চিন্তা নেই, যা বলেছি তাই হবে, খালি ক্লাস করতে হবে। শুধু পিডিএফ এর আশায় কিন্তু এলে হবে না, ক্লাস তোমাকে করতে হবে। তাহলে বাবর তার বাবার দিক থেকে কার বংশধর? কি বলবো আমাদের অ্যান্সার? দেখো, বাবর নিজেকে তুর্কি বলে মনে করত, ঠিক আছে।
বাবর যেহেতু নিজেকে তুর্কি বলে পরিচয় দিত বা তুর্কি বলে মনে করত, তার জন্য সে কি করত, সে একজনের বংশধর বলে নিজেকে মনে করত। ঠিক আছে, এবং সেটা কে, তুর্কি এখানে কে রয়েছে কিছুক্ষণ আগে বলেছি, বলতো কে ছিল তুর্কি? ভেরি গুড, তাহলে অ্যান্সার হচ্ছে তৈমুরলং, একদম ঠিক। তাহলে বাবর নিজেকে তুর্কি বলে মনে করত, আর তুর্কিদের মধ্যে কে রয়েছে? তৈমুরলং। তাই বাবর নিজেকে তৈমুরলং এর বংশধর বলে মনে করেছিল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম প্রশ্ন দিয়েছে। বাবর তার বাবার দিক থেকে কার বংশধর বলে মনে করতেন, মায়ের দিক থেকে কার বংশধর বলে মনে করতেন? তাহলে বাবার দিক থেকে হচ্ছে তৈমুরলং, মায়ের দিক থেকে হচ্ছে চেঙ্গিস খান। সালগুলোকে জেনে রাখো। চেঙ্গিস খান কবে ভারতবর্ষে এসেছিলেন? 1221 সালে প্রথম তিনি ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। ভারতের প্রথম মঙ্গল আক্রমণকারীর নাম কি? অ্যান্সার কিন্তু চেঙ্গিস খান। ঠিক আছে, তৈমুরলং কত সালে এসেছিলেন? 1398 সালে তৈমুরলং ভারতবর্ষে কিন্তু এসেছিলেন। ঠিক আছে, এর সালগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, চলো চলে যাই পরের প্রশ্নতে, 3 নম্বরের প্রশ্নতে। কোন যুদ্ধে জেতার পর বাবর কান্দাহার উপাধি নিয়েছিলেন? ইউসুফ জাতির বিরুদ্ধে লড়াই, পানিপথের প্রথম যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, না দৌলত খান লোদির বিরুদ্ধে যুদ্ধ? বলো কি হবে অ্যান্সারটা? কান্দাহার উপাধি নিয়েছিলেন কোন যুদ্ধে জেতার পর? বলো, কান্দাহার উপাধি নিয়েছিলেন কোন যুদ্ধে জেতার পর? কান্দাহার উপাধি আমি বলে দিলাম, কিছুক্ষণ আগে বলে দিয়েছি, কিন্তু এটা কিন্তু মিস করো না, এটা কিছুক্ষণ আগেই বলেছি। কান্দাহার উপাধিটি নিয়েছিলেন কোন যুদ্ধের পর? কোশ্চেনটা ঘুরিয়ে করা হয়েছে, কি হবে অ্যান্সার? কোন যুদ্ধের পর তিনি কান্দাহার উপাধিতে চিহ্নিত হয়েছিলেন? বলো, ইউসুফ জাতির বিরুদ্ধে, পানিপথের প্রথম যুদ্ধে, ঘরঘরার যুদ্ধে, দৌলত খান লোদির বিরুদ্ধে যুদ্ধে। প্রত্যেকটা যুদ্ধ থেকে প্রশ্ন আছে একটু আলাদাভাবে, আমি প্রত্যেকটা ডেসক্রাইব করব তোমাদের। তো অ্যান্সারে চলে যাই। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার কি হলো? তোমাদের সঠিক অ্যান্সার দাঁড়ালো হচ্ছে বি, পানিপথের প্রথম যুদ্ধে। কিছুক্ষণ আগে বলেছিলাম পানিপথের প্রথম যুদ্ধে বাবর ভারত থেকে যে সম্পত্তি পেয়েছিল, সেই সম্পত্তি দিয়ে তিনি তিনি কাবুলবাসীকে একটা করে রৌপ্য মুদ্রা দিতে সক্ষম হয়েছিলেন। এই জন্য কাবুলবাসী তাকে দাতা হিসাবে উল্লেখ করেছেন, আর সেই দাতা মানেই হচ্ছে কান্দাহার, মানে কান্দাহার মানেই হলো দাতা। ওকে, চলো চলে যাই 4 নম্বর প্রশ্নতে। নিম্নলিখিত কোন যুদ্ধের পর বাবর জহর ব্রতের মতো ঘটনার সম্মুখীন হয়েছিলেন? চলো, জহর ব্রত মানে এটা বুঝে নি। আমরা যেমন সতীদাহ প্রথা বাংলার ক্ষেত্রে শুনেছি, তেমনি জহর ব্রত বলেও আরেকটি প্রথা ছিল। এটা মূলত আমরা রাজপুতদের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। মানে যখন কোনো মুসলিম শাসক হিন্দু রাজাদের সাম্রাজ্য আক্রমণ করে পরাজিত করতেন এবং তাদের কেল্লাতে ঢুকতেন, তখন সেই কেল্লা বা দুর্গে যত মহিলারা ছিলেন তারা নিজেদের জীবনকে আগুনের চিতায় ফেলে, ঠিক আছে, উৎসর্গ করে দিতেন। মানে সেটা একজন একজন করে নয়, একটা বড় জায়গায় চিতা সাজানো হতো কাঠফাট দিয়ে, এবং সেখানে মহিলারা ঝাঁপ দিত। ঠিক আছে, একসঙ্গে কয়েক হাজার মহিলাও কিন্তু ঝাঁপ দিতে পারত। এই যে নৃশংস ঘটনা, এটাই কিন্তু ইতিহাসে জহর ব্রত নামে পরিচিত লাভ করেছিল। তো এই প্রশ্নটার উত্তর কি হবে, কে বলবে? জহর ব্রত মতো ঘটনা তিনি কোথায় দেখেছিলেন? বলো, অপশন নাম্বার 1 হচ্ছে পানিপথের যুদ্ধ, অপশন নাম্বার 2 হচ্ছে খানোয়ার যুদ্ধ, অপশন নাম্বার 3 হচ্ছে চান্দেরির যুদ্ধ, অপশন নাম্বার 4 হচ্ছে ঘরঘরার যুদ্ধ। তো অ্যান্সার আমি তোমাদের করিয়ে দিই। দেখো, ইতিহাস প্রচন্ড ইন্টারেস্টিং জায়গা, একটা প্রচন্ড ইন্টারেস্ট বিষয় আছে যদি একটু গল্প করে শুনতে পারো তুমি। দেখো, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে আমাদের বি, সরি, চান্দেরির যুদ্ধ, এটা সি হবে। সি ইজ দ্য রাইট অ্যান্সার, চান্দেরির যুদ্ধ হবে রাইট অ্যান্সার। চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল? 1528 সালে। 1528 সালে। দেখো, পানিপথের যুদ্ধ 1526, খানোয়ার যুদ্ধ 1527, আর ঘরঘরার যুদ্ধ হচ্ছে 1529 ঘরঘরার যুদ্ধ। এই হচ্ছে বাবরের যুদ্ধ। টোটাল 4টে যুদ্ধ বাবরের আমরা দেখি, পানিপথ, খানোয়া, চান্দেরি, ঘরঘরা। আমাদের অ্যান্সার হয়েছে চান্দেরি। তো চান্দেরির যুদ্ধ থেকে 2-1টা পয়েন্ট আমি বলবো, যদি মনে হয় লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। চান্দেরিটা কোথায়? মধ্যপ্রদেশের অশোক জেলায় অবস্থিত চান্দেরি। ঠিক আছে, এই যে চান্দেরি বিখ্যাত কেন? চান্দেরি বিখ্যাত তার শাড়ির জন্য, চান্দেরি বিখ্যাত তার কেল্লার জন্য। আর চান্দেরি রাজা কে ছিলেন?
মেদিনী রায় ছিলেন। বাবর কি করেছিলেন? মেদিনী রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। কেন? কারণ খানোয়ার যুদ্ধে এই মেদিনী রায় রানা সংঘকে সাহায্য করেছিলেন। আর বাবর যখন খানোয়ার যুদ্ধে রানা সংঘকে পরাজিত করলেন, তাহলে রানা সংঘের সঙ্গে যিনি হাত মিলিয়েছিলেন তাকে কি বাবর ছেড়ে দেবেন? কোনোদিনও নয়। তাই তাকে শায়েস্তা করার জন্য বাবর চান্দেরির যুদ্ধ অর্গানাইজ করেছিলেন। হলো, এই যুদ্ধে তিনি মেদিনী রায়কে পরাজিত করেন এবং চান্দেরির দুর্গটাকে তিনি দখল করেন। যখন বাবর চান্দেরির দুর্গ দখল করে চান্দেরির দুর্গতে প্রবেশ করছেন, তখন বাবর কি দেখেন যে ওই দুর্গতে টোটাল ৮,০০০ মহিলা থাকতেন। আর ওই ৮,০০০ মহিলা তারা কিন্তু কি করেছে, বড় একটা জহর তৈরি করেছে এবং সেখানে তারা ঝাঁপ দিয়েছে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এটা বাবরের দেখা প্রথম ঘটনা। তাই বাবর জহরব্রত দেখলেন চান্দেরির যুদ্ধে। তবে এখানে একটা আমি কথা বলি, এই যে যুদ্ধটা তুমি দেখছো চান্দেরির যুদ্ধ, এই যুদ্ধে বাবর তার সঙ্গে শেরশাহকে তিনি কিন্তু নিয়েছিলেন। শেরশাহের কথা প্রত্যেকেই জানো তোমরা। তো শেরশাহ সুরি চান্দেরির যুদ্ধেই একমাত্র বাবরের পক্ষ অবলম্বন করেছিলেন, আর কিন্তু নয়। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা। প্রত্যেকটা ঘটনা আমি তোমাদের সঙ্গে বলবো কোশ্চেনের মাধ্যমে। 5 নম্বর চলে আসে, নিম্নলিখিত কোন যুদ্ধের পর বাবর নিজেকে গাজী উপাধিতে চিহ্নিত করেছেন? পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, গড়গড়ার যুদ্ধ। গাজী উপাধিতে নিজেকে চিহ্নিত করেছেন কে? কোন যুদ্ধের পর বাবর? একদম এখান থেকেও আমি একটা যুদ্ধ তোমাকে বোঝাতে পারবো। বলো কি হবে প্রশ্ন, সঠিক অ্যান্সার বলো। আগে আগে তোমাদেরটা দেখে নিই, তারপরে আমি তোমাদের অ্যান্সার করছি পরপর। বলো কি হবে অ্যান্সার? কোন যুদ্ধের পর বাবর নিজেকে গাজী উপাধিতে চিহ্নিত? গাজী মানে হচ্ছে অমুসলিমদের মানে সরিয়ে দিয়ে মানে অমুসলিম প্রজাদের পরাজিত করে সাম্রাজ্য স্থাপন জন্য তিনি গাজী উপাধিতে নিজেকে ভূষিত করেছিলেন। কি হবে? পানিপথের যুদ্ধ, খানোয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, গড়গড়ার যুদ্ধ। কি হবে প্রশ্ন, সঠিক অ্যান্সার? চলো অ্যান্সারে চলে যাব। একদম চলো অ্যান্সার করে দিই। দেখো অ্যান্সার যদি দেখি, তোমাদের অ্যান্সার তোমরা করেছো খানোয়ার যুদ্ধ, অ্যাবসলিউটলি রাইট, সঠিক অ্যান্সার খানোয়ার যুদ্ধ। শুনে নাও খানোয়ার যুদ্ধের ইম্পর্টেন্স। খানোয়ার যুদ্ধ কবে হয়েছিল? 1527 সালে খানোয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো 1527 সালের 16 বা 17ই মার্চ এই যুদ্ধটা হয়েছিল রানা সংঘের সঙ্গে। কার সঙ্গে যুদ্ধটা হলো? এই পাশে লিখে দিচ্ছি, তার নাম হচ্ছে রানা সংঘ, তোমরাও লিখে নিতে পারো। রানা সংঘের সঙ্গে বাবর যুদ্ধ করলেন কেন? কি দরকার ছিল বাবরের যুদ্ধ করা? কারণ যখন বাবর ভারতে আসেননি তার আগে ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য কয়েকজন বাবরকে ইনভাইট করেছিল ভারতে আসার জন্য। যেমন তাদের মধ্যে কে কে রয়েছিলেন? তাদের মধ্যে ছিলেন হচ্ছে দৌলত খান লোদি, আলম খান লোদি, রানা সংঘ, এরা সবসময় উল্লেখযোগ্য ছিলেন। ঠিক আছে, কিন্তু ভারতে আসার পর বাবরকে এরা কোনো সাহায্য করেনি, যেটা আমি তোমাকে কিছুক্ষণ আগে বললাম। ফলে সাহায্য করেনি বলেই বাবর রেগে গেছেন এবং রেগে পানিপথের যুদ্ধের পরে রানা সংঘের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। বুঝেছি? আর এই যে রানা সংঘের বিরুদ্ধে যখন লড়াই করলেন, বাবর তখন একজন আদর্শ সেনাপতির ভূমিকা পালন করেছিলেন। কেন জানো? কারণ সদ্য 1 বছর আগে হওয়া পানিপথের যুদ্ধে বাবরের জয়লাভ করার পর যখন রানা সংঘের বিরুদ্ধে বাবর মানে যুদ্ধ করার চিন্তা ভাবনা করছেন, তখন রানা সংঘ বেশ কয়েকজন রাজাকে নিয়ে একটা জোট তৈরি করেছিলেন। যেমন মারওয়ারের শাসক মানে যোধপুরের শাসক, আজমেরের শাসক, আম্বারের শাসক, এরকম দিয়ে একটা জোট তৈরি করেছিলেন। ফলে সেখানেও বাবরের সেনার সংখ্যা নিহাত ছোট হয়ে দাঁড়িয়েছিল, মানে অল্প সংখ্যক হয়ে দাঁড়িয়েছিল। ফলে তার সেনারা এই অবস্থায় ভয় পেয়েছিল যে আগের লড়াইটা ধরো আমরা জিতে গেলাম, কারণ আগের লড়াই শুধুমাত্র ইব্রাহিম লোদির সঙ্গেই হয়েছিল, কিন্তু এই লড়াইতে আমরা অনেক রাজাকে কিন্তু পাচ্ছি। তাই বাবরের সেনারা যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন না। সেখানে বাবর একজন আদর্শ
নরপতিত্বের আদর্শ তিনি দেখালেন, সেনাপতিত্বের আদর্শ দেখালেন, এবং তিনি বললেন এই যুদ্ধটা হচ্ছে আমাদের ধর্মযুদ্ধ। এবং বাবর ঘোষণা করলেন যদি আমরা এই যুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে মুসলিম সম্প্রদায়ের ওপর থেকে একটা কর তিনি চিরতরে বন্ধ করে দেবেন, যে করটার নাম হলো তগমা কর। কি কর বললাম? তগমা। এই তগমা করটা তিনি চিরতরে বন্ধ করে দেবেন মুসলিম সম্প্রদায়ের ওপর থেকে। ফলে সেনারা তাদের কাছ থেকে তগমা করকে তুলে নেওয়ার জন্যই বা কাবুলবাসীর কাছ থেকে তগমা করটাকে বন্ধ করার জন্য তারা আপ্রাণভাবে লড়াই করেছিলেন, এবং এই আপ্রাণতার লড়াইতে বাবরই কিন্তু জয়লাভ করেছিলেন, এবং জয়লাভ করার পর তিনি নিজেকে গাজী উপাধিতে চিহ্নিত করেছেন। তাহলে তোমার প্রশ্ন, খানোয়ার যুদ্ধে বাবর কি নামে পরিচিত হলেন? গাজী নামে পরিচিত হলেন। ঠিক আছে, এরকম গল্পগুলো শুনতে হবে, না হলে এই প্রশ্নগুলো আমরা ওই মানে উত্তর করে চলে গেলে আলটিমেট কিছুই কিন্তু জানা হবে না, যেগুলো তোমরা সোমবার থেকে সকাল 11টার রেগুলার ক্লাসে প্রত্যেকটা টপিক ওয়াইজ জানতে পারবে, পড়তে পারবে, এবং তার পিডিএফও তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে। ঠিক আছে, চলো 6 নম্বরে, কোন যুদ্ধে শেরশাহ সূরি বাবরের পক্ষ নিলেন? কিছুক্ষণ আগে বলেছি, কারো যাতে অ্যান্সার ভুল না হয়, তাহলে খুব কষ্ট হবে কিন্তু। বলো কি হবে অ্যান্সার? পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, চান্দেরের যুদ্ধ। কোন যুদ্ধে শেরশাহ সূরি বাবরের পক্ষ নিয়েছিলেন? বলো দেখি, কোন যুদ্ধে শেরশাহ সূরি বাবরের পক্ষ নিয়েছিলেন? বলো কি হবে অ্যান্সার? কি মনিকা? দারুণ, ঠিক আছে, তোমাদের চ্যানেলে চলে এসেছি, কোনো চাপ নেই। আবার সেভাবে পড়া, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়া, দিনে একটাই ক্লাস দেখে নিলেই তোমার হিস্ট্রি কিন্তু রেডি হয়ে যাবে। সকাল 11টা আগামী সোমবার থেকে, মানে 5 তারিখ থেকে ঠিক সকাল 11টায় তোমরা কিন্তু ক্লাস পাবে এখানে, এবং নতুন সেশন শুরু করছি এই সোমবার থেকে। ওকে, উইথ গ্রুপে প্রত্যেকটা লিংক এবং পিডিএফ চলে যাবে, পেন্ডিং হবে না কিছু, কারণ ল্যাপটপ চেঞ্জ হয়ে গেছে আমার। চলো, ভেরি গুড, সঠিক অ্যান্সার। তাহলে কোন যুদ্ধ বলবো আমরা? আমরা বলবো হচ্ছে কোন যুদ্ধের পর? আমাদের অ্যান্সার হচ্ছে 1528, মানে চান্দেরের যুদ্ধ। স্মার্ট অ্যান্সার, একদম স্মার্ট অ্যান্সার হয়েছে। পাপিয়া করেছি, বিমল করেছি, ভেরি গুড। 1528 চান্দেরের যুদ্ধ, আর ঘরঘরা যুদ্ধ হচ্ছে 1529। ঠিক আছে, ভেরি গুড, অ্যাবসলিউটলি রাইট, সঠিক অ্যান্সার তোমাদের করাতে পারলাম। অ্যান্সার হচ্ছে আমাদের চান্দেরির যুদ্ধ। ক্লিয়ার? চলো চলে যাই 7 নম্বরে। নিম্নলিখিত কার লেখা পরিচিত লাভ করেছিল বাবরনামা নামে? আচ্ছা, এই প্রসঙ্গে না একটা কথা বলি, আমি আগের প্রশ্নটা একটা কথা বলি, তোমরা জেনে রাখো। এই যে ঘরঘরার যুদ্ধ সম্পর্কে কোনো কথাই আমি তোমাদের বলতে পারলাম না। দেখো, ঘরঘরার যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল যদি আমরা দেখি, তাহলে আমরা বলবো ঘরঘরার যুদ্ধ হচ্ছে বাবরের ইতিহাসের লাস্ট যুদ্ধ। 1529 সালে এই ঘরঘরার যুদ্ধ কিন্তু স্বাক্ষরিত হয়েছিল ইব্রাহিম লোদির ভাই, ছোট ভাই মামুদ লোদির সঙ্গে। ঠিক আছে, আর এই ঘরঘরার যুদ্ধের ইম্পর্টেন্স কি জানো? এই ঘরঘরার যুদ্ধ হচ্ছে বাবরের সেই যুদ্ধ যেখানে বাবর জল এবং স্থল দুটো পথেই পরিচালনা করেছিলেন। ঠিক আছে, তাহলে জল এবং স্থল, জল ও স্থল এই দুটো পথেই বাবর কি করেছিলেন? যুদ্ধ পরিচালনা করেছিলেন। এই যে ঘরঘরার যুদ্ধে জল এবং স্থল দুটো পথেই, আর বাকিগুলো সব ছিল স্থল। একমাত্র ঘরঘরার যুদ্ধটাই ছিল হচ্ছে জল এবং স্থল দুটি পথে। এটা কিন্তু একটু খাতায় লিখে রাখো, এটা কিন্তু একটু এক্সেপশনাল প্রশ্ন, মাথায় রাখতে হবে। জল এবং স্থল দুটো পথেই বাবর কিন্তু এইটা জয়লাভ করেছিলেন ঘরঘরার যুদ্ধ। ওকে, চলো চলে আসি 7 নম্বরে। নিম্নলিখিত কার লেখা পরিচিত লাভ করেছিল বাবর নামা নামে? আব্দুল রহিম খানি খানান, নুসরত শাহ, লিডন, না ওপরের কেউ নয়? বলো কি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার? বলো কি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার? বাবর নামা, ঠিক আছে, এটা কি কার লেখা পরিচিত লাভ করলো বাবর নামা নামে? বলো কি হবে অ্যান্সার? বাবর নামা। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আমরা তৈরি করতে পারি কিন্তু। বলো, নিম্নলিখিত কার লেখা পরিচিত লাভ করেছিল বাবর নামা নামে? আব্দুল রহিম খানি খানান, নুসরত শাহ, লিডন, না ওপরের কেউ নয়? কি হবে অ্যান্সার? আমরা এতদিন, তোমরা বলতে পারো স্যার এতদিন তো জানতাম বাবর নামা আর তুজুকি বাবরি একই। হ্যাঁ, এখনো বলছি একই, খালি সিলি পার্থক্য হয়েছে।
তো কি বলছি, নিম্নলিখিত কার লেখা পরিচিত লাভ করেছিল বাবরনামা নামে? যদি আমরা দেখি তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে আব্দুল রহিম খানি খানান। ঠিক আছে, ওপরের কেউ নয় যেটা বললে। কেন হয়েছে এবার একটু বলি, কেন ভুলটা হলো তোমাদের দ্বারা। কারণ বাবরের লেখা যে বইটা রয়েছে সেটা অবশ্যই বাবরনামা নামেই পরিচিত ছিল। ঠিক আছে, বাবরনামাই ছিল ওটা, মানে তুজুকি বাবরি ছিল। তো অরিজিনাল নাম হচ্ছে তুজুকি বাবরি, নট বাবরনামা। তো তুজুকি বাবরি এটা মেইনলি ফার্সি ভাষায় লেখা হয়েছিল। আর এই যে আব্দুল রহিম খানি খানান, তিনি কি করেছিলেন, তিনি এই বইটাকে ফার্সি ভাষায় অনুবাদ, মানে তুর্কি তোমার অনুবাদ করেন। সরি, প্রথমটা ছিল তুর্কি ভাষা, দেন ট্রান্সলেট হয়েছিল ফার্সি ভাষায়। আর ফার্সি ভাষায় তুজুকি বাবরি অনুবাদ করে আব্দুল রহিম খানি খানান এটার নাম দিয়েছিলেন বাবরনামা। বুঝতে পেরেছো? তাহলে বাবরের লেখা বই হচ্ছে কি, বাবরের লেখা যে বইটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তুজুকি বাবরি। ঠিক আছে, সেটাকে ফার্সি ভাষা অনুবাদ করে নাম হয়েছিল, যেটা ফার্সি ভাষা অনুবাদ করে যেটা নাম হয়েছিল তার নাম হচ্ছে বাবরনামা। কে করেছিলেন? আব্দুল রহিম খানি খানান। চলো, বুঝতে পেরেছো? তাহলে মনে থাকবে তো? তাহলে লিখে রাখো, ফার্সি ভাষায় তুজুকি বাবরি অনুবাদ করে খানি খানান এর নাম দিয়েছিলেন বাবরনামা নামে। ঠিক আছে, এই যে বাবরনামা, বাবরের আত্মজীবনের নাম কি? তুজুকি বাবরি, তুর্কি ভাষায় লেখা। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, এই বাবরনামাতে বা তুজুকি বাবরিতে বাবর টোটাল 7 জন শাসকের কথা উল্লেখ করেছেন, এবং তার মধ্যে শ্রেষ্ঠ শাসক, তার মধ্যে 2 জন হিন্দু শাসকের নামও বলেছিলেন। ঠিক আছে, যেমন বাংলার ক্ষেত্রে নুসরত শাহ, ঠিক আছে, এনার নুসরত শাহ বলছি, মানে শ্রেষ্ঠ হিসাবে 2 জনের নাম বলেছিলেন। একজনের নাম হচ্ছে রানা সঙ্গ এবং আরেকজনের নাম হচ্ছে কৃষ্ণদেব রয়। ঠিক আছে, এটা বাবরনামাতে আমরা দেখতে পাই। চলো পরেরটা চলে আসি, 8 নম্বরে। নিম্নলিখিত কোন যুদ্ধে বাবর জল স্থল দুদিক থেকেই লড়েছিলেন? বলে দেওয়া প্রশ্ন, বলে দেওয়া প্রশ্ন, প্রত্যেকটা থেকে 10টা করে প্রশ্ন এনেছি আমি। বলো কি হবে অ্যান্সার? তাহলে নিম্নলিখিত কোন যুদ্ধে বাবর জল ও স্থল দুদিক থেকে লড়েছিলেন? খানোয়ার যুদ্ধ, পানিপথের যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, চান্দেরের যুদ্ধ। কি হবে প্রশ্নের অ্যান্সার? কি বলছো? না, বাবরনামা যে বইটা রয়েছে, বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি, এটা তুর্কি ভাষায় লেখা, আর বাবরনামা হচ্ছে ফার্সি ভাষায় লেখা। ঠিক আছে, সংগ্রাম, বুঝতে পেরেছো? ফার্সি ভাষায় হচ্ছে বাবরনামা। ওকে সংগ্রাম, বুঝেছো তো? চলো তাহলে অ্যান্সার এটা সবাই করতে পারবো, অ্যান্সার হচ্ছে আমাদের ঘরঘরার যুদ্ধ। নেক্সট 9 নম্বরে, নিম্নলিখিত কোনটি তুর্কি ভাষায় লেখা বাবরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ বলেছে, প্রত্যেকটা কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখেছো তো? এই যে পঞ্চায়েত যারা পরীক্ষা দিতে যাবে তারা ভাবছো যে মাধ্যমিক লেভেলের তো ভাই হয়ে যাবে, ওই পরীক্ষায় সব থেকে বেশি স্টাফ হবে, আমি বলে দিলাম, কারণ কম্পিটিশন বেশি ওই পরীক্ষায় হবেই। তো এরকম টাইপের কিছু প্রশ্ন তোমাকে পড়তেই হবে, কিচ্ছু করার নেই। বলো, নিম্নলিখিত কোনটি তুর্কি ভাষায় লেখা বাবরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ? তুজুকি বাবরি, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 2 খাতে বাবরি, অপশন নাম্বার 3 হচ্ছে দিবান, অপশন নাম্বার 4 হচ্ছে ওপরের সবগুলো। কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? চলো অ্যান্সার দিয়ে দিই। দেখো এই প্রশ্নটা একটু অসুবিধা হলো, ভেরি গুড, একদম ঠিক। এখানে কাব্যগ্রন্থ বলেছে, জীবনী বলেনি কিন্তু। আর অনেকেই বাবরের লেখা কাব্যগ্রন্থের নামই জানি না, শুধুমাত্র একটাই জানি, সেটা হচ্ছে কি বাবরনামা বা তুজুকি বাবরি, এই নামটাই আমরা জানি। তাহলে তার আত্মজীবনীর নামটা কি? তার আত্মজীবনীর নাম হচ্ছে, সরি, কাব্যগ্রন্থের নাম কি? কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিবান। এই যে খতে বাবরি, এটা কি? খতে বাবরি হচ্ছে বাবরের তৈরি করা একটা লিপি, বাবরের তৈরি করা একটা লিপির নাম হচ্ছে খত এ বাবরি। মনে থাকবে, বাবরের তৈরি করা একটা লিপির নাম কি? খত এ বাবরি। ওকে, বুঝতে পারলাম? তাহলে দিবান হচ্ছে কাব্যগ্রন্থের নাম। হলো। নেক্সট 10 নম্বর, নিম্নলিখিত কাদের কাছ থেকে
বাবর সর্বপ্রথম বারুদ বা তোপের ব্যবহার শিখেছিলেন? বাবর সর্বপ্রথম বারুদ বা তোপের ব্যবহার শিখেছিলেন, যেটা ভারতবর্ষে এসে তিনি প্রথম কামানের ব্যবহার করেছিলেন। আমরা জানি তো পানিপথের যুদ্ধে তিনি কামানের ব্যবহার করেছিলেন, কামানের প্রয়োগ করেছিলেন, আমরা জানি তো সেটা। তো সেটা তিনি কার কাছ থেকে শিখেছিলেন? ইরানি, তুরানি, উজবেক নাকি সমরখন্দি? বলো কি হবে অ্যান্সার? নিম্নলিখিত কাদের কাছ থেকে বাবর সর্বপ্রথম বারুদ বা তোপের ব্যবহার শিখেছিলেন? ইরানি, তুরানি, উজবেক নাকি সমরখন্দি? বলো কি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার? কি হবে তোমার প্রশ্নের সঠিক অ্যান্সার? বলো, নিম্নলিখিত কাদের কাছ থেকে বাবর সর্বপ্রথম বারুদ বা তোপের ব্যবহার শিখেছিলেন? ইরানি না তুরানি নাকি উজবেক নাকি সমরখন্দি? বলো অ্যান্সার। তাহলে অ্যান্সারে চলে যাই। যদি অ্যান্সার দেখি তাহলে বলবো আমরা যে উজবেকদের কাছ থেকে। দেখো এটার একটা বড় ইতিহাস, এই ক্লাসে বলা সম্ভব নয়। যখন বাবরকে স্পেসিফিক বাবরকে পড়াবো তখন এই গল্পগুলো আমি তোমাদের করাবো, কারণ আমি কিন্তু বেঙ্গলি চ্যানেলে এই চ্যাপ্টারগুলো করাতে পারিনি, যেটা আমি তোমাদের এখানে শিফট করছি। তাই এখানেই নতুন করে শুরু করব, তখন এই বিষয়টা বলবো। আপাতত জেনে রাখো উজবেকদের কাছ থেকে তিনি প্রথম বারুদ বা তোপের ব্যবহার শিখেছিলেন। তাহলে এই যে 10টা প্রশ্ন, এটা পুরোটা বাবর থেকে হয়ে গেল। আরেকটা কথা বলে আমি বাবরের চ্যাপ্টার শেষ করে বেরিয়ে যাব, হুমায়ুনে যাব। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এই যে বাবরনামা, এই বইটাকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল, আর যিনি ট্রান্সলেট করেছিলেন তার নামটা একটুখানি লিখে রাখো, মাদাম বেভারিজ। ঠিক আছে, মাদাম বেভারিজ একটু লিখে রাখো, মাদাম বেভারিজ কোন বইটাকে ট্রান্সলেট করলেন? বাবরনামা। কোন ভাষায় ট্রান্সলেট করলেন? ইংরেজি। ইংরেজি, ঠিক আছে। তাহলে মাদাম বেভারিজ বাবরনামা গ্রন্থটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন, এটা একটুখানি লিখে রাখো, যেহেতু এটা কোশ্চেনের মধ্যে নেই। এরপরে আমরা চলে যাব হুমায়ুন থেকে। এবার আমরা চলে আসব হুমায়ুন থেকে আসব। ক্লিয়ার এটুকু পর্যন্ত সবার? এটুকু অবধি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে? চলো তাহলে এবার হুমায়ুনে চলে যাই। এটুকু অবধি সবার ক্লিয়ার? ওকে, লিখে নিয়েছো সবাই? লিখে নিয়েছো সবাই? লেখা হয়ে গেছে সবার? চলো তাহলে এবার আমরা চলে আসবো হচ্ছে হুমায়ুনের চ্যাপ্টার থেকে। হুমায়ুনের সম্পর্কে আলোচনা করব ছোট্ট করে, তারপরে হুমায়ুন থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দেখে দেব। দেখো 11 নম্বর প্রশ্ন থেকে, হুমায়ুন বাবরের পরে সিংহাসনে কে বসেন? তার প্রিয় ছেলে হুমায়ুন। কারণ হুমায়ুনই একমাত্র বাবরের ছেলে যিনি বাবরের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন এবং বাবরের সঙ্গে তিনি যুদ্ধ বিগ্রহ করেছিলেন, অর্থাৎ তিনি ভারতকে ভালো করে চিনতেন আসলে। এই সেই হচ্ছে হুমায়ুনের কথা আজকে আমরা বলছি। তো রাজা হবার আগে প্রত্যেকজনই তার ছেলেকে এক একটা জায়গার অ্যাজ এ গভর্নর হিসাবে বসাতেন। সে সেখান থেকে সমস্ত ট্রেনিং ফ্রেনিং নিতেন এবং তারপরে যখন তিনি পুরো ওয়েল ট্রেন হয়ে যেতেন তারপরে তাকে অন্য পোস্টে, মানে এক একটা জায়গার পোস্টে দেওয়া হতো। তো যাই হোক, এই অবস্থাতে হুমায়ুনকে একটা জায়গার সুবাদার হিসাবে নিযুক্ত করা হয়েছিল যখন হুমায়ুনের বয়স ছিল মাত্র 12 বছর। হুমায়ুনের জন্ম 1508 সালে হুমায়ুনের জন্ম, ঠিক আছে। এবং তাকে একটা জায়গার গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়। আর বাবর যখন মারা যান তখন হুমায়ুনকে তিনি বলে গেছিলেন তিনি যাতে কোনো ভাইকে না ঠকান, এবং হুমায়ুন তাই করেছিলেন। তিনি তার কোনো ভাইকে ঠকাননি, বরং তিনি তার ভাইদের সমানভাবে রাজস্ব দিয়ে তিনি সিংহাসনে বসেছিলেন দিল্লিতে। কিন্তু তা সত্ত্বেও ভারতের ইতিহাসে হুমায়ুন যে নামে পরিচিত সেটা তোমরা সবাই জানো, প্রবলেম চাইল্ড, সমস্যার সন্তান নামে মুঘল যুগে হুমায়ুন পরিচিত ছিলেন। হুমায়ুনের সময় বিশেষ কোনো যুদ্ধ নেই, কিন্তু হুমায়ুনের রাজত্বকালের পরই আমরা দেখেছিলাম মুঘল বংশের কিছুদিনের জন্য গ্যাপ হয়ে গেছিল, কারণ মুঘল বংশ ছিল না সেই সময়। কারণ সুর বংশ যেটা ছিল, আফগান যারা ছিল তারা কি করলো, শেরশাহ কি করলো, হুমায়ুনকে সরিয়ে দিয়ে সেই জায়গায় সুর বংশ প্রতিষ্ঠা করে বসলেন। যদিও পরবর্তীকালে আকবরের সময় এই বংশটা আবার পুনরায় প্রতিষ্ঠিত লাভ করেছিল, সেটা আমরা বলবো। তো যাই হোক, ধীরে ধীরে আমরা আলোচনা করব সেই বিষয় নিয়ে। তার আগে আমরা প্রশ্নের অ্যান্সারে যাই। প্রশ্নের মাধ্যমে আমরা পুরো গল্পটাকে বুঝে নেবার চেষ্টা করব। কি প্রশ্ন করেছে? বাবরের রাজত্বকালে হুমায়ুন কোথাকার সুবাদার হিসাবে নিযুক্ত হয়েছিলেন? তো দেখো অ্যান্সার হচ্ছে বাদাখশান। ঠিক আছে,
অবভিয়াসলি অ্যান্সার হচ্ছে বাদাখশান, কিন্তু আমরা চিনতে পারছি না স্যার বাদাখশানটা কোথায়। বাদাখশানটা হচ্ছে আফগানিস্তান, মনে থাকবে। তাহলে বাদাখশান হচ্ছে অ্যাট প্রেজেন্ট হচ্ছে আফগানিস্তান, সেখানের সুবাদার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ঠিক আছে। হুমায়ুনের বাবরের তিনটে ছেলে ছিল, তিনটে হুমায়ুন না চারটে ছেলে ছিল। এক নম্বর হচ্ছে কামরান, হুমায়ুন ছিলেন, কামরান ছিলেন, আশকিনি ছিলেন আর হিন্দাল ছিলেন। এই চারটে ছেলে ছিল, হুমায়ুন, কামরান, আশকিনি আর হিন্দাল। তো এই চারটে ছেলেকে তিনি সমান ভাগে ভাগ করার কথা বলে গেছিলেন, আর হুমায়ুন তাই করেছিলেন। ঠিক আছে। তো যাই হোক, সে বিষয়ে প্রশ্ন আমরা পরে আলোচনা করব, এখানে আলোচনা করে আমাদের কোনো লাভ নেই। চলে আসি 2 নম্বর প্রশ্নতে, দেখি কি আছে। নিম্নলিখিত কত সালে হুমায়ুন দিন পন্হা নামে একটা বিশাল কেল্লা তৈরি করেছিলেন? এই যে দিন পন্হা দেখছো না, এটা একটা কিন্তু ভবনের নাম, একটা বিল্ডিং এর নাম। এবং হুমায়ুন যখন মারা যান, তোমরা সবাই জানো হুমায়ুন সিঁড়ি থেকে পড়ে মারা গেছিলেন, সেটাও কিন্তু এই দিন পন্হা ভবন থেকেই তিনি পড়ে মারা গিয়েছিলেন। তো যাই হোক, এই যে দিন পন্হা ভবন তিনি তৈরি করেছিলেন কত সালে? যদি অ্যান্সারটা দিতে পারো দিয়ে দাও চটজলদি, তারপরে আমি বলে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি দিন পন্হা ভবনটা কি। অপশন 1531, 1532, 1533, 1534। বলো কি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার? চটজলদি অ্যান্সার করো। নিম্নলিখিত কত সালে হুমায়ুন দিল্লিতে দিন পন্হা নামক একটি বিশাল কেল্লা তৈরি করেছিলেন? দিন পন্হা ভবন যেটাকে বলা হয়, সেটা তৈরি করেছিলেন কত সালে? 1531, 1532, 1533, 1534। বলো কি হবে অ্যান্সার? তো চলো তোমাদের অ্যান্সারে দেখে দিই। তোমাদের অ্যান্সার হচ্ছে, তোমরা যেটা বলেছো অ্যান্সার হচ্ছে সি, 1533। এই যে দিন পন্হা ভবন, এটা তিনি হঠাৎ কেন তৈরি করলেন? এই একটা প্রশ্ন তোমাদের মনে এলেও আসতে পারে, আবার নাও আসতে পারে। তো আমি একটুখানি ক্লিয়ার ভাবে তোমাদের বলে দিই। সেটা হচ্ছে 1532 সাল হুমায়ুন চুনার কেল্লা অভিযান করেছিলেন। চুনার, চয় হস্যু নয় আকার র। কোথায় চুনার কেল্লা? এখন বর্তমানকালে ইউপি, উত্তরপ্রদেশে। সেই চুনার কেল্লার যিনি প্রধান ছিলেন তার নাম ছিল হচ্ছে শেরশাহ। তো শেরশাহকে তিনি পরাজিত করেছিলেন, হুমায়ুন শেরশাহকে পরাজিত করেছিলেন চুনার অভিযানকালে। এবং শেরশাহের কাছে তিনি যা ডিমান্ড করেছিলেন অ্যাজ এ পরাজিত রাজা হিসাবে, শেরশাহ সেটা দিতে পারেননি বলে তিনি তার নিজের ছেলেকে অর্থাৎ বুঘরা খানকে হুমায়ুনের সঙ্গে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলেন। হুমায়ুন সেটা মেনে নিয়েছিলেন। ঐতিহাসিকরা বলছেন হুমায়ুনের জীবনের সব থেকে বড় ভুল এটাই ছিল। কারণ যদি হুমায়ুন শেরশাহকে পরাজিত যখন করলেন, যদি তাকে মেরে ফেলতেন বা বরখাস্ত করে দিতেন, তাহলে ঝামেলাটা মিটে যেত। কিন্তু যখনই বুঘরা খানকে তিনি দিল্লিতে আনলেন, তখন বুঘরা খানের দ্বারা দিল্লির সমস্ত খবর শেরশাহের কাছে পৌঁছাতে শুরু করেছিল। তো সেটা হুমায়ুন জানতেন না, তাই হুমায়ুন সেই কাজটা করে ফেলেছেন। এবং যেহেতু তিনি চুনার কেল্লা জয় করেছেন, তার আনন্দে 1533 সালে তিনি দিল্লিতে একটা ভবন তৈরি করে বসলেন, একটা কেল্লা তৈরি করে বসলেন, যে কেল্লাটি ইতিহাসে দিন পন্হা ভবন নামে পরিচিত লাভ করেছিল। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চুনার কেল্লার সাকসেসের জন্য। যেমন দেখবে আকবর যখন পড়বে, তখন আকবরের দেখবে যে গুজরাট জয়ের সাক্ষ্য হিসাবে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন, পড়েছিলাম না? সেরকমই এই জিনিসটা কিন্তু রয়েছে এখানে। বোঝা গেছে? ওকে, নেক্সট চলে আসি আমরা 13 নম্বরে। 1532 সালে হুমায়ুন চুনার কেল্লার অভিযানের তাৎপর্য কি ছিল? এই যে আমি কথাটা বললাম না, এই যে গল্পটা করলাম, শুনলে তোমরা, তো এই শোনা থেকে তোমরা এই অ্যান্সারটা দিতে পারবে। কি হবে? হুমায়ুন শেরশাহকে পরাজিত করেছিলেন। নাম্বার 2, হুমায়ুনের সঙ্গে শেরশাহের একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। 3 নম্বর, শেরশাহ তার ছেলেকে হুমায়ুনের সঙ্গে দিল্লিতে প্রেরণ করেছিলেন। 4 নম্বর, শেরশাহের সঙ্গে হুমায়ুনের চুক্তি চৌসার যুদ্ধের পথকে প্রশস্ত করেছিল। বলো, তোমরা বলতে পারবে, যারা এই কথাগুলো মন দিয়ে একটু শুনলে তোমরা ইজিলি এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবে। বলো, 1532 সালে হুমায়ুনের চুনার কেল্লার অভিযানের তাৎপর্য কি ছিল? বলো। হুমায়ুন শেরশাহকে পরাজিত করেছিলেন, হুমায়ুনের সঙ্গে শেরশাহের একটা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, শেরশাহ তার ছেলেকে হুমায়ুনের সঙ্গে দিল্লিতে প্রেরণ করেছিল, নাকি শেরশাহের সঙ্গে হুমায়ুনের চুক্তি চৌসার যুদ্ধের পথকে প্রশস্ত করেছিল?
ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে 1532 সালে হুমায়ুনের চুনার কেল্লা তাৎপর্য কি ছিল? ভেরি গুড, সঠিক অ্যান্সার চলে যাই। তাহলে সি ইজ দ্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? তাহলে শেরশাহের সঙ্গে হুমায়ুনের চুক্তি চৌসার যুদ্ধের পথকে প্রশস্ত করেছিল। ঠিক আছে, শেরশাহের সঙ্গে হুমায়ুনের চুক্তি চৌসার যুদ্ধের পথকে প্রশস্ত করেছিল, এটা হচ্ছে এই যুদ্ধের মেন কথা। ওকে, নেক্সট চলে যাই 14 নম্বর প্রশ্নতে। কি আছে 14 নম্বর প্রশ্নতে? হুমায়ুন কত সালে দ্বিতীয়বার চুনার কেল্লা অভিযান করেছিলেন? দেখো, চুনার কেল্লা যখন চলে গেল প্রথমবারের পরে, তারপরে হুমায়ুন আবার দ্বিতীয়বার চুনার কেল্লা অভিযান করেছিলেন, সেটারও গল্প আমি তোমাদের বলবো। তার আগে দেখি তোমরা সালগুলো তোমাদের মনে আছে কিনা। 1533, 1534, 1536, 1537। বলো, হুমায়ুন কত সালে দ্বিতীয়বার চুনার কেল্লা অভিযান করেছিলেন? 1533, 1534, 1536, 1537। বলো কি হবে অ্যান্সার? পারবো? প্রত্যেকটা ঘটনা ইতিহাস ব্যাখ্যা করে কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা করে দেয় ইতিহাস। ঠিক আছে, আগামী সোমবার 5 তারিখ থেকে, বারবার বলছি কারণ অনেকে পরে জয়েন করছো, তোমরা জানো না, তার জন্য বলছি, আগামী সোমবার মানে 5 তারিখ থেকে এই চ্যানেলে সকাল 11টা থেকে আমার কিন্তু রেগুলার বেসিস 1 ঘন্টার যে ক্লাস থাকে সেই ক্লাস কিন্তু থাকছে, যেখানে WBCS, ফুড এসআই, ক্লার্কশিপ এবং পঞ্চায়েত সমস্ত কিছুর জিকের হিস্ট্রি আমি এখানে পড়িয়ে থাকবো। অর্থাৎ বাংলা চ্যানেলে আর তুমি হিস্ট্রি ক্লাস দেখতে পাবে না। বাংলা ক্লাসে হিস্ট্রি কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল হিস্ট্রি বন্ধ হতে চলেছে, নেই। তাই হিস্ট্রি ক্লাস দেখার জন্য এই চ্যানেলেই তোমাকে আসতে হবে সকাল 11টা। কারণ বাংলা চ্যানেলে শতবিশা ম্যাডাম যিনি হিস্ট্রি নিতেন, তিনি এখন অল জিকেতে চলে যাচ্ছেন। অর্থাৎ অল জিকে মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সমস্ত কিছু উনি করাবেন পিএসসি রিলেটেড। তাই ইন্ডিভিজুয়াল ইতিহাসের আলাদা ক্লাস তুমি পাবে না, যখন তিনি করাবেন তখন তুমি পাবে। তাই ইতিহাসের ক্লাসের জন্য তোমাকে সোমবার থেকে এই চ্যানেলে ঠিক সকাল 11টায় আসতে হবে, কিন্তু পুরো ইতিহাসের জন্য। বোঝা গেল? বারবার বলছি, শুনে রাখো, রুটিন যাতে ভুল করো না। একটা ক্লাস মিস মানে সেটা অনেক বড় কিন্তু অসুবিধা, যারা ইউটিউব দেখে পড়াশোনা করি তাদের জন্য। চলো অ্যান্সারে চলে যাই। অ্যান্সার দেখলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 1537। তাহলে দ্বিতীয়বার চুনার কেল্লার অভিযানের একটু তাৎপর্য বলে দিই। দ্বিতীয়বার এই যে চুনার কেল্লা অভিযান করা হলো, কারণ বুগরা খানকে যখন পাঠানো হলো তারপরে শেরশাহ তার কোনো খবরই নেয়নি, বুগরা খানও চলে এসছেন পালিয়ে। এই অবস্থায় হুমায়ুন কি করলেন? পুনরায় চুনার কেল্লায় অভিযান করলেন, চুনার কেল্লা ঘেরাও করলেন। আর এই কেল্লার দায়িত্ব ছিল কুতুব শাহের কাছে। ঠিক আছে, তো কুতুব শাহকে তিনি পরাজিত করলেন, পরাজিত করে তিনি চুনার কেল্লা অভিযান করলেন, কিন্তু শেরশাহকে খুঁজে পেলেন না। কারণ শেরশাহ সেই সময় বাংলায় গেছেন, এবং বাংলায় যা শেরশাহ লুট করেছেন, বাংলাকে প্রায় শ্মশান ভূমিতে পরিণত করে দিয়েছিলেন শেরশাহ। তাই বাংলাকে পুনরায় দখল করে তাকে আবার সুন্দর করে তোলার জন্য হুমায়ুনও এবার ঠিক করলেন বাংলায় যাবেন, এবং বাংলায় তিনি গেলেন, এবং বাংলাকে তিনি পুনরায় সুসজ্জিত করে গঠন করলেন এবং নাম দিলেন জান্নাতাবাদ। তাহলে জান্নাতাবাদ এটা হুমায়ুনের দেওয়া নাম বাংলার ক্ষেত্রে। বাংলাকে আগে জান্নাত বলা হতো, জান্নাত মানে স্বর্গ, তার মানে কতটা সুন্দরভাবে সাজিয়েছিলেন। তো জান্নাতাবাদ নাম দিয়েছিলেন তিনি। আর যখন হুমায়ুন বাংলা অভিযান করে ফিরছেন, তখন শেরশাহ মানে কি বলবো, অতর্কিতে হুমায়ুনের উপরে অ্যাটাক করে 1500 কত সালে? 1539 সালে। ঠিক আছে, এবং এই যে যুদ্ধটা হলো হুমায়ুনের সঙ্গে, যে যুদ্ধটা ইতিহাসে চৌসার যুদ্ধ নামে পরিচিত ছিল, যে যুদ্ধের জন্য হুমায়ুন প্রস্তুতি ছিলেন না, আর এই যুদ্ধে হুমায়ুন পরাজিত ঘটে এবং শেরশাহের জয়লাভ করে। তাহলে দেখো, শেরশাহ যে আক্রমণটা করলো আর হুমায়ুন যে পরাজিত হলো, তার পেছনে কারণটাই হলো অতর্কিত আক্রমণ। আমরা বেকার খামোখা হুমায়ুনকে মুঘল যুগের সমস্যার সন্তান বলি, কিন্তু আলটিমেট যদি কেউ অতর্কিতে আক্রমণ করে, তাহলে সেই ব্যক্তিটির কি করার থাকে বলো? কিছুই করার থাকে না। তাহলে এইটাই আমরা চৌসার যুদ্ধতে কিন্তু দেখেছিলাম। তাই এই যে চুনার কেল্লার অভিযান চৌসার যুদ্ধের পথকে প্রশস্ত করেছিল, এটা মাথায় রাখবে। তাই যদি তোমাকে কোশ্চেন ঘুরিয়ে বলে চৌসার যুদ্ধের আগে মানে কোন ঘটনা ছিল, তাহলে তুমি বলবে এই ঘটনাটা, চুনার কেল্লা দ্বিতীয়বার অভিযান করা। ঠিক আছে, নেক্সট,
হুমায়ুন কোন স্থানের নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রেখেছিলেন? কিছুক্ষণ আগেই বলেছি, অ্যান্সার সবার কাছ থেকে পাবো আশা রাখছি। বিহার, দিল্লি, বাংলা, আগ্রা। বলো কি হবে অ্যান্সার? হুমায়ুন কোন স্থানের নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রেখেছিলেন? বিহার, দিল্লি, বাংলা, আগ্রা। বলো কি হবে অ্যান্সার? হুমায়ুন কোন স্থানের নাম পরিবর্তন করে জান্নাতাবাদ রেখেছিলেন? হুমায়ুন কোন স্থানের নাম পরিবর্তন করেছিলেন এবং জান্নাতাবাদ রেখেছিলেন? বলো কি হবে? অপশনাল ব্যাচ এই মানে ফেব্রুয়ারির মিডল উইকে অপশনাল ব্যাচ শুরু হবে, ঠিক আছে? অপশনাল নিয়ে যে প্রশ্ন করেছো কমেন্ট সেকশনে তাদেরকে বলি, ফেব্রুয়ারির মিডল থেকে অপশনাল ক্লাস শুরু হবে, হিস্ট্রি ক্লাস অপশনাল স্টার্ট হবে, ঠিক আছে? ওকে, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। বেশ, তাহলে এটার অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? ভেরি গুড, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বাংলা। তাহলে বাংলার নাম জান্নাতাবাদ লিখেছো। তাহলে দেখেছো প্রত্যেকটা যে গল্প করছি তার রিলেটেড প্রশ্নগুলো ঠিক তার পরে আগে তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এইভাবে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? চলো 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কত সালে চৌসার যুদ্ধটি সংগঠিত হয়েছিল? দেখো হুমায়ুনের সময় দুটো যুদ্ধই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চৌসার যুদ্ধ আর একটা হচ্ছে কনৌজের যুদ্ধ। এবং এই যুদ্ধগুলোর না ডেট তোমাকে এখন মনে রাখতে হবে। সাল তো সবাই মনে রাখে, 39-40 এই সাল সবাই মনে রাখে, কিন্তু ডেটটা হলো সব থেকে ভাইটাল জায়গা। ডেট কি আছে? 25শে জুন, 26শে জুন, 27শে জুন, 28শে জুন, সবকটাই হচ্ছে 1539। বলো কি হবে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার? দেখি, চৌসার যুদ্ধের একটা গল্প বলবো, এক্ষুনি একটা গল্প বলবো, ছোট্ট করে একটা গল্প বলবো, যেটা তোমাদের বইগুলোতে যা লেখা থাকে না, বলবো আমি। আগে অ্যান্সারটা তুলে নি। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? তার নিম্নলিখিত কত সালে চৌসার যুদ্ধটি সংগঠিত হয়েছিল? 26শে জুন, 25শে জুন, 26শে জুন, 27শে জুন, 28শে জুন। চলো অ্যান্সার করে দিই। তাহলে অ্যান্সার যদি দেখি তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, 26শে জুন 1539 সাল। একটু ডেটগুলোকে মনে রাখার কিছু ক্রাইটেরিয়া আছে, আমি সব দেখিয়ে দেবো, ঠিক আছে? রেগুলার ক্লাসে আমি বলবো এগুলো। তো এই যে 1539-এ 26শে জুন চৌসার যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে শেরশাহ কি করলেন? অতর্কিত আক্রমণ করলেন হুমায়ুনের ওপরে। হুমায়ুন তখন মুড়িবাছি করে একদম পালানো শুরু করলেন, এবং দৌড়াতে দৌড়াতে তিনি একটা মানে বাঁচাতে গিয়ে তিনি পথ যেতে যেতে তিনি একটা নদীর ঘাটে এসে পৌঁছালেন, ঠিক আছে? সেই নদীর ঘাটে একজন মাঝি নৌকো বাঁধা ছিল, তো তিনি যথারীত নৌকোতে ওঠেন, কিন্তু মাঝিকে এই যে নৌকো পারাপার করলেন তার জন্য কোনো পয়সা দিতে পারলেন না তিনি, কারণ তার কাছে কোনো পয়সাই ছিল না। তো এতে হুমায়ুন তার পরিচয় দেন, মাঝি সেই টাকা তার কাছ থেকে আর কি করে নেবে, মুঘল সম্রাট তাকে নিয়ে নদীর ওপার ঘটছে, কি করে টাকা নিতে পারে? তো হুমায়ুন তাকে প্রতিশ্রুতি দেয় যদি তিনি জীবনে প্রাণে বাঁচেন তিনি এই ঘটনার পর, তাহলে একদিনের জন্য ওই মাঝিকে তিনি দিল্লি রাজা করবেন। এবং হুমায়ুন প্রাণে বাঁচার পর সেই কাজটা করেছিলেন, সেই মাঝিকে একদিনের জন্য দিল্লিতে রাজা করেছিলেন, এবং ওই একদিনের রাজত্বকালে সেই মাঝিটি দিল্লিতে চামড়ার নোট চালু করেছিলেন, ঠিক আছে? চামড়ার নোট কারেন্সি তিনি চালু করেছিলেন। তো যাই হোক, এরকম ছোট ছোট প্রত্যেকটা ঘটনারই আমাদের কিছু না কিছু ঘটনা রয়েছে, আমরা পরে আলোচনা করব। চলো চলে যাই 17 নম্বরে। কোন যুদ্ধে হুমায়ুন পরাজিত করে শেরশাহ উপাধি নিয়েছিলেন? কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শেরশাহ উপাধি নিয়েছিলেন? চুনার যুদ্ধ, সারেঙ্গার যুদ্ধ, চৌসার যুদ্ধ, কনৌজের যুদ্ধ। কারণ আগে না ওনার নাম শের খাই ছিল, পরে শেরশাহ নামকরণটি হয়েছিল, ঠিক আছে? আগে শের খাই ছিল, পরে শেরশাহ হয়েছে। তাহলে কোন যুদ্ধের পর? চুনার যুদ্ধ, সারেঙ্গার যুদ্ধ, চৌসারের যুদ্ধ, না কনৌজের যুদ্ধ? কি হবে অ্যান্সার? চট জলদি অ্যান্সার হোক। বলো কি হবে অ্যান্সার? তো চলো অ্যান্সার করে দিই চট জলদি। কি বলছো? অ্যান্সার হচ্ছে সি, মানে চৌসার যুদ্ধ বলছো। ভেরি গুড। চৌসার যুদ্ধে জয়লাভ করার পরই শেরখা নিজেকে শেরশাহ উপাধিতে ভূষিত করেছিলেন। ভেরি গুড, চৌসার যুদ্ধ ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার চৌসার যুদ্ধ। নেক্সট চলে যাই। চৌসার যুদ্ধে হুমায়ুন পরাজয়ের মূল কারণ কি? বলেছিলাম গল্প করে, বলো কি হবে? হুমায়ুনের সেনাবাহিনীর সংখ্যা কম ছিল, বাংলা থেকে ফেরার সময় হুমায়ুনের উপর অতর্কিত আক্রমণ হয়েছিল, হুমায়ুনের পরিকল্পনার অভাব ছিল, উপরের সবগুলি ঠিক। এগুলোকে বলে ডেপথ বেস কোশ্চেন, ঠিক আছে? ডেপথ থেকে প্রশ্ন হচ্ছে এটা। বলো কি হবে অ্যান্সার? কি হবে প্রশ্ন? সঠিক অ্যান্সার বলো।
কি হবে অ্যান্সার? তাহলে চৌসার যুদ্ধে হুমায়ুনের পরাজয়ের মূল কারণ কি ছিল? চলো অ্যান্সার করে দিই। তাহলে চৌসার যুদ্ধে হুমায়ুনের পরাজয়ের কারণ কিন্তু সবগুলোই হয় না। হুমায়ুনের সেনাবাহিনীর সংখ্যা কম ছিল, নাম্বার ওয়ান। সেনা থাকলে হয়তো তিনি ইমিডিয়েটলি কিছু যুদ্ধ করতে পারতেন। বাংলা থেকে ফেরার সময় অতর্কিত আক্রমণ হয়েছিল, অবভিয়াসলি এটা ঠিক কথা। হুমায়ুনের পরিকল্পনার অভাব ছিল, পরিকল্পনা কোনো সুযোগই দেওয়া হয়নি, তাই না? তাই এখানে ইন্ডিভিজুয়াল না বলে ওপরে সবগুলিকে ঠিক মারলে ঠিক হবে না। তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডি, তাই তো? ঠিক তো? চলো চলে যাই 19 নম্বর প্রশ্নতে। 19 নম্বর প্রশ্নতে কি বলছে? সুলতান আকবরের জন্মের সময় হুমায়ুন অমরকোটের কোন রাজার রাজ্যে একজন শরণার্থী রূপে অবস্থান করেছিলেন? খুব ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটা বোঝাতে গিয়ে আমি তোমাদের আরো দুটো চারটে কথা বলতে পারবো। দেখো, সুলতান আকবরের জন্মের সময় হুমায়ুন অমরকোটের কোন রাজার রাজ্যে এক শরণার্থী রূপে বসবাস করতেন? ঠিক আছে, বীরভদ্র, বীরকুমার, বীরশাল, বীরনারায়ণ। দেখো, বিল্লগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধে হুমায়ুন পুনরায় পরাজিত হয়েছিলেন শেরশাহের কাছে, এবং এই যুদ্ধে পরাজয় হবার পর হুমায়ুন দিল্লি থেকে ছেড়ে যান, মানে দিল্লির সাম্রাজ্য ছেড়ে তিনি চলে যান। আর সেই সুযোগে আফগানরা মানে সুর বংশরা কি করেন? দিল্লি অধিকার করেন, এবং দিল্লি অধিকার করার পর তারা ক্রমশ কি করে? দিল্লি অধিকার করার পর তারা দিল্লিতে শাসন ব্যবস্থা পরিচালনা করা শুরু করেন। সুতরাং মুঘল বংশের বন্ধ হয়ে যায়। এই অবস্থায় হুমায়ুন প্রায় 15 বছর তিনি বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান, যে কার সহযোগিতা নিয়ে তিনি পুনরায় দিল্লিতে আবার আসতে পারেন। যদিও তিনি সক্ষম হয়েছিলেন, ইরানের শাসক শাহ তাকে সাহায্য করেছিলেন, এবং 1555 সালে সরহিন্দের যুদ্ধে হুমায়ুন পুনরায় দিল্লিতে মুঘল বংশ প্রতিষ্ঠা করতেও সক্ষম হয়েছিলেন। কিন্তু যখন তিনি 15 বছর ঘুরে বেড়াচ্ছেন, এই অবস্থায় একজন রাজা যার নাম হচ্ছে বীরশাল, অমরকোটের রাজা বীরশাল হুমায়ুনকে আশ্রয় দিয়েছিলেন, এবং সেখানেই আমরা দেখলাম যে আকবরের জন্ম হয়েছিল। তাই আকবরের জন্ম হয়েছিল অমরকোটে, যেটা এখন বর্তমানকালে পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে। এবং এই বীরশাল তাকে আশ্রয় দিয়েছিলেন, তার শরণার্থী হয়ে আকবর কিন্তু মানে শরণার্থী হিসাবে আকবরের জন্ম হয়েছিল সেই বীরশালের প্রাসাদে। বোঝা গেল? নেক্সট, হুমায়ুন সৌধ কে নির্মাণ করেছিলেন? হামিদা বানু বেগম, গুলবেদন বেগম, হাজি বেগম, আকবর। হুমায়ুনের রাজত্বকালে স্থাপত্য বলতে আমরা একটাকেই দেখি, সেটা হচ্ছে হুমায়ুন টম, হুমায়ুন মানে সৌধ। এই হুমায়ুনের সৌধ দেখেই তাজমহলের নকশা কিন্তু তৈরি করা হয়েছিল। হুমায়ুন সৌধ দেখেই তাজমহলের নকশা কিন্তু প্রস্তুত করা হয়েছিল, সেটা আমরা কিন্তু বলতে পারি, তাই না? তাজমহলের নকশা তৈরি করা হয়েছে। তাহলে সেই হুমায়ুন টম কে তৈরি করেছিলেন? কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? হামিদা বানু বেগম, গুলবদন বেগম, হাজি বেগম, নাকি আকবর? কি হবে অ্যান্সার? ভেরি গুড। চলো তাহলে অ্যান্সার যদি আমরা দেখি, অবভিয়াসলি আমাদের অ্যান্সার কি? হাজি বেগম। হাজি বেগম ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এই প্রশ্নটা না পড়ে গেলে কিন্তু হবে না। সেটা হচ্ছে গুলবদন বেগমের লেখা হচ্ছে বই কি? হুমায়ুন নামা। হুমায়ুন নামা, এই যে হুমায়ুন নামা, এটা হচ্ছে গুলবদন বেগমের লেখা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হুমায়ুন থেকে। সব থেকে বেশিবার এই কোশ্চেনটা রিপিট হয়েছে পরীক্ষায়, এই প্রশ্নটা বারবার বলছি রিপিট হয়েছে কিন্তু, যে হুমায়ুন নামা কার লেখা? ঠিক আছে, গুলবদন বেগম, তার লেখা হচ্ছে হুমায়ুন নামা। ওকে, তাহলে এই হচ্ছে হুমায়ুনের কথা। হুমায়ুন 1555 সালে আসেন, দিল্লিতে আসেন, আর 1500 এর পরেই আমরা দেখতে পেলাম 56তে তিনি কিন্তু পড়ে যান, ঠিক আছে, অর্থাৎ দিনপন্না ভবন থেকে পড়ে যান, এবং তারপরে তার কিন্তু মৃত্যু হয়েছিল। হলো, হুমায়ুনের পরে যদি আমরা হুমায়ুনের একজন বিশ্বস্ত সেনাপতিকে না দেখতাম, তাহলে মুঘল বংশ আর কোনোদিনই থাকতো না। সেই বিশ্বস্ত সেনাপতির নাম কি? আমরা যাকে পানিপথের দ্বিতীয় যুদ্ধে দেখেছি, তার নাম হচ্ছে বৈরাম খান। তো বৈরাম খান তিনি কি করলেন? আফগানদের শক্তিকে চিরতরে বিনষ্ট করলেন পানিপথের দ্বিতীয় যুদ্ধের দ্বারা, এবং সেই যুদ্ধে বৈরাম খান আফগানদের বিনষ্ট করার পর আকবরকে মুঘল বংশের রাজা হিসাবে ঘোষণা করলেন। তখন আকবরের বয়স মাত্র 13 বছর 5 মাস হবে, এবং সেখান থেকেই আকবরের জীবনের পথ চলা শুরু হয়েছিল। এবং বৈরাম খান যতদিন আকবর নাবালক ছিলেন, ততদিন বৈরাম খান আকবরের নামে শাসন কার্য পরিচালনা করতেন। ঠিক আছে, এই হচ্ছে
হুমায়ুনের পরে আকবরের ইতিহাস। তাই আকবরের ইতিহাস শুরু করব, বা আকবরের ইতিহাসের থেকেও গোটা 10টা প্রশ্ন তোমাদের জন্য আছে, সেটা আমরা দেখে নেব। তার আগে বলে দিই, তোমাদের মধ্যে যদি কেউ মনে করো যে আমাদের কাছ থেকে পেইড ব্যাচ নিতে চাও তো চলে আসতে পারো। WBCS এর ডাবল ভ্যালিডিটি কিন্তু চলছে, Y368 কুপন কোড ইউজ করলে ডাবল ভ্যালিডিটি চলছে এবং 28% ডিসকাউন্ট চলছে। ঠিক আছে, রেলের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম চলছে, একদম Y368 কুপন কোড ইউজ করলে 28% ডিসকাউন্ট প্লাস ডাবল ভ্যালিডিটি। ডিটেলের জন্য যোগাযোগ করতে পারো 8013492626 নাম্বারে। যারা গ্রুপে আসতে চাও না, যারা এই ক্লাসের PDF নিতে চাও, তারাও কিন্তু গ্রুপে আসার জন্য 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমরা একাধিক গ্রুপের লিংক তোমরা হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। এর মধ্যে যেটা তুমি জয়েন করতে চাও সেটা তুমি জয়েন্ট হয়ে যেতে পারো। তবে একটা কথা মাথায় রেখো, শুধুমাত্র PDF এর জন্য গ্রুপ জয়েন করো না, ক্লাসের জন্য জয়েন করার চিন্তা ভাবনাটা কিন্তু রেখো। আগে ক্লাস দেন PDF। ঠিক আছে, চলো প্রশ্ন স্টার্ট। মুঘল সম্রাট আকবর নিম্নলিখিত কোন স্থানে জয়ের উপরে ভিত্তি করে আগ্রার কেল্লার মূল দরজার দুপাশে দুজন সর্দারের মূর্তি খোদাই করেছিলেন? ঠিক আছে, গুজরাট, আশিরগড়, মেওয়ার নাকি আমের? খুব ভালো প্রশ্ন এটা। বলো, তুমি যদি আগ্রার কেল্লায় যাও তাহলে দেখবে যে কেল্লার দুপাশে দুজন মানে সর্দারের মূর্তি অঙ্কিত করা আছে। তো এই যে দুজন সর্দারের মূর্তি অঙ্কিত করা রয়েছে, এটা মূলত কিসের উপরে বেস করে? ঠিক আছে, তো চলো অ্যান্সার স্টার্ট করা যাক। অপশন নাম্বার 1 গুজরাট, অপশন নাম্বার 2 আসিরগড়, মেওয়াট না আমের? বলো, কার জয়ের উপরে ভিত্তি করে দুপাশে দুজনের মূর্তি রয়েছে? দুজনের নাম একটুখানি আমি বলে দেব তোমাদের। একজনের নাম হচ্ছে জয়মল এবং আরেকজনের নাম ফাত্তা। জয়মল ও ফাত্তা। ঠিক আছে, এই যে দুজনের মূর্তি অঙ্কিত করা রয়েছে, দুজনের মূর্তি কে কি, কিসের মূর্তি? একজনের নাম হচ্ছে জয়মল এবং আরেকজনের নাম হচ্ছে ফাত্তা। ঠিক আছে, জয়মল এবং ফাত্তা। চলো অ্যান্সারে চলে যাব। তাহলে অ্যান্সারে চলে যাই। তোমাদের অ্যান্সার যদি আমরা দেখি তাহলে তোমরা বলছো আমের। না, অ্যান্সার হচ্ছে অবশ্যই চিত্তর বা মেওয়ার। চিত্তর বা মেওয়ার। গল্পটা শোনো, কেন তিনি এই দুজনের মূর্তি উৎকরণ করলেন। আকবর যখন রাজ্য জয় করা শুরু করলেন, মালওয়া তিনি প্রথম অভিযান করলেন, মালওয়ার পরে আমের অভিযান করলেন, আমেরের পরে তিনি গন্ডোয়ানা অভিযান করলেন এবং তারপরে মেওয়ার অভিযান করলেন। মেওয়ারের রাজধানী ছিল হচ্ছে চিত্তোর। ঠিক আছে, আর মেবারের যিনি রানা ছিলেন, মানে রাজা ছিলেন, তার নাম ছিল রানা উদয় সিং। তো সেই সময় আকবর কি করলেন, বিশাল সেনা নিয়ে মেবারে উপস্থিত হলেন। ঠিক আছে, কিন্তু মেবারের কেল্লার দরজা এতটাই মজবুত ছিল যে তিনি ভাঙতে পারছিলেন না। তো এছাড়াও আরো একটা কারণ ছিল যে মেবারের দুজন শক্তিশালী সর্দার ছিলেন। একজনের নাম ছিল জয়মল এবং আরেকজনের নাম ছিল হচ্ছে ফাত্তা। এরা দ্বার রক্ষীর মতো কাজ করতেন। তো আকবরের 3 থেকে 4 মাস অপেক্ষা করার পর আকবর কি করলেন, সুড়ঙ্গ খনন করলেন এবং তিনি মেবারের দরজা পর্যন্ত পৌঁছালেন। এবং দরজার কেল্লার দরজা ভেদ করে যখন তিনি ভেতরে প্রবেশ করলেন, তখন এই জয়মল এবং ফাত্তা এনারা তার রানাকে বাঁচানোর জন্য বা রাজাকে বাঁচানোর জন্য পেছন পথ থেকে রাজা এবং তার পরিবারকে বাইরে করে দেন এবং আকবরের সঙ্গে মোকাবেলা এরা দুইজনেই কন্টিনিউ আকারে করতে শুরু করেন। দুজনেই কন্টিনিউ করেন যতক্ষণ না পর্যন্ত তাদের শিরচ্ছেদ না হয়েছে, মানে মস্তক কেটে না দিয়েছে। এরকমও গল্প প্রচলিত ছিল যে তাদের বীরত্ব দেখে আকবর স্তম্ভিত হয়ে গেছিলেন, যে একজন সেনার তার রাজার প্রতি বা তার রাজ্যের প্রতি এত ভক্তি, এটা তিনি প্রথম দেখলেন রাজপুতদের। এবং এই ঘটনার পর আকবর অনুভব করলেন যে রাজপুতদের বীরত্বের কথা শুনে বা বীরত্ব দেখে তার এটাই মনে হয়েছিল যে এবার তিনি তার সেনাবাহিনীতে রাজপুত সেনাকে রিক্রুট করবেন, এবং করলেনও। তাই মেবার জয়ের পর বা মেবার আক্রমণের পর আকবর তার সেনাতে রাজপুত সেনাদের অন্তর্ভুক্ত করালেন এবং তিনি আগ্রার কেল্লার দুপাশে জয়মল এবং ফাত্তার সম্মানে
দুজনের মূর্তি অঙ্কন করিয়েছিলেন বা মূর্তি খনন করিয়েছিলেন। এই হচ্ছে মেন ঘটনা, বুঝতে পারলে? তো এরকম প্রত্যেকটার কাহিনী কিন্তু রয়েছে, আমরা আলোচনা করব যখন ডিটেল ক্লাসে আসব। নিম্নলিখিত কত সালে আকবর নিজেকে স্বতন্ত্র সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন? 1561, 1562, 1563, 1564। ঠিক আছে, তো আকবর কত সালে নিজেকে স্বতন্ত্র সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন? কেন স্বতন্ত্রের কথাটা এখানে আসছে একটু বলে দিই, শুনে নাও। দেখো, স্বতন্ত্র শব্দটি এই কারণে এখানে আসছে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে আকবর যখন রাজা হয়েছিলেন বা আকবরকে যখন রাজা করা হয়েছিল 13 বছর বয়সে, তার আগেই তার বাবা কিন্তু মারা গিয়েছিল। ঠিক আছে, তো আকবরকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল। প্রথমে বৈরাম খান তাকে কন্ট্রোল করতেন, পরে আকবর যখন আরেকটু বড় হলেন তখন আকবরের রাজসভায় হারাম দালিয়া বলে একটা অর্গানাইজেশন ছিল বা একটা ভবন ছিল যেখানে উইডো ওমেনরা থাকতেন। সেই উইডো ওমেনদের, বিধবা ওমেনদের বা মহিলাদের প্রধান যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে মহামাঙ্গা, যাকে মহাম আনাগা বলি আমরা। সে এবার আকবরকে কন্ট্রোল করা শুরু করলো। তাহলে ফার্স্ট অফ অল বৈরাম খান, পরে বৈরাম খানকে সরিয়ে মহামাঙ্গা আকবরকে কন্ট্রোল করতেন, যেটাকে আমরা আকবরের শাসনকালে কি বলে থাকি, অন্তরপুরিকার শাসন ব্যবস্থা হিসেবে চিহ্নিত করে থাকতে পারি। কিন্তু একটা সময় এসে আকবর অনুভব করলেন যে এইভাবে শাসন কার্য পরিচালনা করা যায় না, তার জন্য তিনি নিজেকে স্বতন্ত্র সম্রাট হিসাবে ঘোষণা করলেন এবং নিজের ডিসিশন নিজেই নেওয়া কিন্তু শুরু করলেন। সেটা কত সালে? আমাদের অ্যান্সার হচ্ছে 1562 সালে। মনে থাকবে না, 1564 হবে না, 1562 সালে আকবর নিজেকে স্বতন্ত্র সম্রাট হিসাবে ঘোষণা করেছিলেন। ঠিক আছে, 62 না, 64 হবে না, 62 হবে। ক্লিয়ার? চলো চলে যাই 23 নম্বর। আকবর কত সালে ইলাহি ক্যালেন্ডার প্রবর্তন করেছিলেন? ইলাহি ক্যালেন্ডার কি? এই ঘটনাটা তোমরা অ্যান্সার করতে থাকো, আমি একটুখানি বুঝিয়ে দিই তোমাদের, অনেকগুলো প্রশ্ন পাওয়া যাবে। দেখো, আকবর কি করলেন, আকবরের রাজসভায় বা আকবর যেটা কাজ করলেন সেটা হলো, আকবর তো পড়াশোনা জানতেন না, মুঘল যুগের নিরক্ষর সন্তান মানেই হচ্ছে আকবর। ঠিক আছে, তো আকবর যখন ফতেপুর সিক্রি তৈরি করলেন, ঠিক আছে, সেই ফতেপুর সিক্রিতে একটা ভবন তৈরি করলেন যেটার নাম হচ্ছে কি, ফতেপুর সিক্রির ভবনটার মানে যেখানে তিনি ধর্মালোচনা করতেন, মানে ধর্মের বিষয়ে আলাপ আলোচনা করতেন। ঠিক আছে, তো সেইখানে তিনি প্রথমে মেনলি ইসলাম ধর্ম বিষয়ে আলোচনা করতেন। 1575 সালে ইবাদত খানা প্রতিষ্ঠা করে, ভবনটার নাম ছিল ইবাদত খানা। 1576 সালের পর থেকে তিনি সমস্ত ধর্মের বিষয়ে আলাপ আলোচনা করতেন, মানে এসে ধর্মগ্রন্থগুলো পাঠ করা হতো, তিনি সেগুলোকে শুনতেন এবং কিছু চিন্তা করতেন। তো সমস্ত ধর্মের বিষয়ে আলাপ আলোচনা শুনে আকবরের একটা কথাই মনে হয়েছিল যে সমস্ত ধর্মের মূল কথা বুঝি একটাই। সেটা কি? সেটা সেইগুলোকে নিয়ে তিনি একটা ধর্মমত তৈরি করেন, যেটাকে আমরা বলে থাকি দ্বীন-ই ইলাহি। এবং দ্বীন-ই ইলাহি ধর্মমতটা যারা গ্রহণ করতেন তারা একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতেন, আর এই যে নির্দিষ্ট নিয়ম কানুন তারা যে মেনে চলতেন সেগুলোই লিপিবদ্ধ করা ছিল একটা ক্যালেন্ডারে, যেটাই ইলাহি ক্যালেন্ডার নামে পরিচিত ছিল। ঠিক আছে, তো ইলাহি ক্যালেন্ডার কবে এসেছিল সেটা হচ্ছে কি বলবো আমরা, সেটা আমরা বলবো 1583 সালে। তাহলে 1582 সালে আমরা দ্বীন-ই ইলাহিকে দেখতে পাই, আর 1583 সালে ইলাহি ক্যালেন্ডার পাই। বীরবল, যাকে আমরা, যার অরিজিনাল নাম হচ্ছে মহেশ দাস, এই বীরবল সর্বপ্রথম এই দ্বীন-ই ইলাহি ধর্মমতটি কিন্তু গ্রহণ করেছিলেন, আমরা প্রত্যেকেই কিন্তু জানি। ঠিক আছে, এইগুলো সম্পর্কেও ডিটেল আছে, পড়াবো, সব পড়াবো এক্সট্রা ক্লাসে। এই সোমবার থেকে 5 তারিখ থেকে ঠিক সকাল 11টায় এই চ্যানেলে তোমরা কিন্তু প্রত্যেকে চলে এসো, নতুন সেশন কিন্তু শুরু করছি উইথ পিডিএফ এবং লিংক গ্রুপ দিয়ে। ঠিক আছে, চলো চলে আসি 24 নম্বর। নিম্নলিখিত কে আকবরের দরবারে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? যশবন্ত, মোল্লা দোপিয়াজা, ফৈজি না নাসিব খা? বলো কি হবে? নিম্নলিখিত কে আকবরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? আকবরের দরবারে মানে প্রচুর জ্ঞানীগুণী মানুষের সমাদর ছিলেন। ঠিক আছে, তার মধ্যে চিত্রকর কে ছিলেন? প্রশ্ন হচ্ছে তোমাকে করা হয়েছে। গুড আফটারনুন সঞ্চিতা, একদম। চলো,
প্রত্যেকটা জায়গায় আমি বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু এটা আজকে ম্যারাথন স্পেশাল ক্লাস, তাই ইন্ডিভিজুয়াল ভাবে বোঝানো সম্ভব হচ্ছে না। সেটা সোমবার থেকে হবে, কারণ সোমবার থেকে কন্টিনিউ সকাল 11টায় এই চ্যানেলে আমার নতুন সেশনের ক্লাস শুরু হচ্ছে। চলো তাহলে শুরু করি, অ্যান্সারটা বলে দিই। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের যশোবন্ত। ঠিক আছে, যশোবন্ত। এই যে মোল্লা দো পিয়াজা, ইনি কে ছিলেন? আকবরের দরবারে একজন আরবি বিদ্বান, লিখে রাখো, আরবি বিদ্বান। ফৈজি কে ছিলেন? ফৈজি ছিলেন হচ্ছে মানে আকবরের দরবারের কবি, আকবরের দরবারের কবি তথা আকবর যে ট্রান্সলেট ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, সেই ট্রান্সলেট ডিপার্টমেন্টের হ্যাঁ প্রধান ছিলেন কিন্তু ফৈজি। এই প্রশ্নটা আমরা ভুল করি, জানো তো। আমাদের ধরো প্রশ্ন দিল আকবরের দরবারের কবি কে ছিলেন, সভাকবি, আমরা আবুল ফজল আর ফৈজির মধ্যে ভুলে যাই। আর আবুল ফজল এবং ফৈজি দুজনেই হচ্ছে ভাই কিন্তু, ঠিক আছে, দুজনেই ভাই। তো সেই ক্ষেত্রে ফৈজি হলেন আকবরের দরবারের কবি, ভালো করে মাথায় রাখতে হবে। আকবরের দরবারের কবি হচ্ছে ফৈজি এবং ট্রান্সলেট ডিপার্টমেন্টের হেড এটা ফৈজি। বোঝা গেল? বুঝতে পেরেছো? চলো পরের প্রশ্ন লেখা হয়ে গেছে। নেক্সট 25 নম্বর, আকবর নিম্নলিখিত কোনটির দ্বারা অনুপ্রাণিত হয়ে বুলন্দ দরওয়াজা তৈরি করেছেন? খুব ভালো প্রশ্ন এটা। আতার কিনকা দরজা, মক্কা দরজা, আলাই দরজা, কোনোটি নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল প্রশ্ন, ডেপ থেকে না পড়লে কোশ্চেন পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। বলো কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? তাহলে আকবর নিম্নলিখিত কোনটির দ্বারা অনুপ্রাণিত হয়ে বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন? বুলন্দ দরওয়াজা যেটা গুজরাট জয়ের সাক্ষ্য ছিল, তোমরা জানো তো 1572 সালে আকবর সর্বপ্রথম গুজরাট অভিযান করেছিলেন। শুনলে অবাক হবে, আকবর গুজরাট জয়ের মানে গুজরাট জয় করতে গিয়ে সর্বপ্রথম সমুদ্র দেখেছিলেন। ঠিক আছে, সর্বপ্রথম সমুদ্র দর্শন করেছিলেন আকবর গুজরাট জয় করতে গিয়ে। এর আগে তিনি কোনোদিনও সমুদ্র দেখেননি। ঠিক আছে, এছাড়াও তিনি পর্তুগিজদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গুজরাট জয়কে কেন্দ্র করে, এবং তিনি ফতেপুর সিক্রিও তৈরি করেছিলেন গুজরাট জয়ের সাক্ষ্য হিসাবে। ঠিক আছে, তো অ্যান্সার, এবং সেই ফতেপুর সিক্রির যে দরজা সেটাই হচ্ছে বুলন্দ দরওয়াজা, সম্ভবত 165 ফিট উঁচু। আমি এক্স্যাক্টলি উচ্চতাটা বলতে পারছি না, তবে খুব সম্ভবত 165 ফিট উঁচু হবে। সেই বুলন্দ দরওয়াজা তিনি নির্মাণ করার যে কায়দাটা সেটা তিনি আয়ত্ত করেছিলেন ইলতুৎমিশের সময় তৈরি একটা দরজা দেখে, যার নাম হচ্ছে আতার কিনকা দরজা, যেটা রাজস্থানে রয়েছে। আতার কিনকা দরজা ইজ দ্য রাইট অ্যান্সার, মনে রাখবে। তাহলে আতার কিনকা দরজার অনুকরণে তিনি কিন্তু বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। ওকে, নেক্সট চলে আসি 26 নম্বর, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? বুঝতেই পারছো প্রশ্নটা আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। বলো কি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার এটা আমাদের? হলদিঘাটের যুদ্ধ কত সালে ঘটেছিল? হলদিঘাটের যুদ্ধ কত সালে আমরা দেখতে পাচ্ছি? হলদিঘাটের যুদ্ধ উইথ ডেট এখানে আমাদের বলতে হবে, উইথ ডেট ছাড়া হবে না। 15ই জুন 1576, 16ই জুন 1576, 17ই জুন 1576, 18ই জুন 1576। বলো কি হবে অ্যান্সার? হলদিঘাটের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধে কারা কারা ছিলেন? হলদিঘাটটা কোথায়? রাজস্থানের আরাবল্লী পর্বতের সংলগ্ন একটি এরিয়া। এখানকার মাটিগুলো ছিল হচ্ছে হলদে রঙের, এই জন্য একে বলা হতো হলদি ঘাটি। হলদি ঘাটি ছিল এখানে। আর এই যুদ্ধে আকবরের যিনি সেনাপতি ছিলেন তিনিও রাজপুত ছিলেন, যার নাম ছিল মানসিং, জানি তো। তাহলে মানসিং এবং আসফ খা এরা দুইজন, আর অন্যদিকে প্রতাপ সিং এবং তার সেনাপতি হাকিম খা, এদের মানে প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু হলদিঘাটির যুদ্ধে মিলিত হয়েছিল। ঠিক আছে, এবং এই যুদ্ধটা আকবরের মানে কি বলবো, এই যুদ্ধটাকে আকবরের সম্পর্কে অনেক নেগেটিভিটি কথা বলা হয়, যে এখানে আকবর ছলনা করে জিতেছিলেন। তো যাই হোক, অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার ডি, 18ই জুন 1776। মনে থাকবে, 18ই জুন 1576, 1776 ভুল বললাম, 1576। কি বললাম? আকবর কিন্তু লড়েনি এখানে, আকবর তার সেনাপতিকে পাঠিয়েছিলেন যার নাম ছিল মানসিং এবং আসফ খা। ঠিক আছে, সংগ্রাম আমরা আকবর বলে চালিয়ে দিই ঠিকই, কিন্তু আলটিমেট যেটা মেন সেটা হচ্ছে মানসিং, আকবরের সেনাপতি মানসিং এবং আসফ খা, এরা দুইজন কিন্তু লড়েছিল মেনলি, এটা হচ্ছে আকবরের পক্ষে। আর অন্যদিকে রানা প্রতাপ সিং এবং তার সেনাপতি হাকিম খা, এরা লড়েছিল এখানে।
ওকে, নেক্সট, আকবরের গন্ডোয়ানা আক্রমণের কারণ কি ছিল? গন্ডোয়ানা, আকবরের গন্ডোয়ানা আক্রমণের কারণ কি ছিল? দেখো, এটি ছিল খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে এটি ছিল হচ্ছে রানী দুর্গাবতীর কাছ থেকে একটা সাদা হাতি ছিল। আর 3 নম্বর হচ্ছে ভৌগোলিক দিক থেকে এর অবস্থান মুঘলদের কাছে বিপজ্জনক ছিল। আর ওপরে সবগুলি ঠিক, এটা হচ্ছে ব্যাপার। তো গন্ডোয়ানা এই অভিযানটা যদি আমরা দেখি, তাহলে এই অভিযানটা হয়েছিল 1564 সালে। তো তোমরা বলো, আমি গন্ডোয়ানা সম্পর্কে বলি। গন্ডোয়ানাটা কোথায় অনেকেই আমরা চিনতে পারছি না। গন্ডোয়ানাটা মেনলি ছিল মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের মধ্যবর্তী একটি জায়গা। ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের মধ্যবর্তী একটা জায়গায় গন্ড নামক উপজাতিরা বসবাস করত। সেই গন্ড নামক উপজাতির নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছিল গন্ডোয়ানা, ঠিক আছে। এবং গন্ডোয়ানায় আকবরের সময় যিনি রাজত্ব করতেন তার নাম ছিল রানী দুর্গাবতী। রানী দুর্গাবতী গন্ডোয়ানার শাসক ছিলেন। আর আকবর গন্ডোয়ানা আক্রমণ করেছিলেন কারণ কি? কারণ হচ্ছে এই যে অপশন তোমরা দিয়েছো, অ্যান্সার তোমরা দিয়েছো। দেখো, মেনলি যদি আমরা দেখি এই যে জায়গাটা, আচ্ছা অ্যান্সারটা দেখি। অ্যান্সারটা যদি দেখি তাহলে গন্ডোয়ানা খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল, তার জন্য আকবর আক্রমণ করেছিলেন, বিপজ্জনক ছিল না। আর 2 নম্বর যেটা আনুমানিক ভিত্তিতে বলা হয় সেটা হচ্ছে 2 নম্বর, যে রানী দুর্গাবতীর কাছে নাকি সাদা হাতি ছিল, আর সেই সাদা হাতির জন্য তিনি কিন্তু গন্ডোয়ানা অভিযান করেছিলেন বলে আমরা কিন্তু জানতে পারি। তবে সাদা হাতি তো আমি দেখিনি, মানে আমরা কেউ দেখিনি, তোমরা কি কেউ দেখেছো? তার জন্য এখানে এ অ্যান্সারটাকে সঠিক অ্যান্সার হিসাবে ঠিক করলাম, ঠিক আছে। নাম্বার 28, মুঘল সম্রাট আকবর নিম্নলিখিত কোন স্থান জয়কে ঐতিহাসিকরা বলেছেন আকবর দুর্গের কেল্লা সোনার চাবি দিয়ে খুলেছেন? খুব ভালো প্রশ্ন এটা। এটাই আকবরের জীবনের শেষ যুদ্ধ, ঠিক আছে। এটা আকবরের জীবনের শেষ যুদ্ধ। সালটাও বলে দিই, 1601 সাল। 1601 সাল আকবরের জীবনের শেষ যুদ্ধ। এরপরে আকবর আর কোনো লড়াই করেনি, ঠিক আছে। সেটা কি? মুঘল সম্রাট আকবর নিম্নলিখিত কোন স্থান জয়কে ঐতিহাসিকরা বলেছেন আকবরের দুর্গের কেল্লার চাবি, মানে কেল্লাটা সোনার চাবি দিয়ে খুলেছিলেন? চলো অ্যান্সার। হ্যাঁ সঞ্চিতা, অল দিয়েছো, ঠিক আছে, কিন্তু গন্ডোয়ানা মুঘলদের কাছে যে মানে ভৌগোলিক থেকে কোনো কিছু ছিল, এটা কিন্তু আমরা প্রপারলি বলতে পারি না। তো এটা কোনো ভুল হয়নি, ব্যাপারটা হচ্ছে এই, আকবর চেয়েছিলেন যে পুরো মানে ওয়েস্টার্ন ফ্রেসটাকে দখল করে নিতে, যে পুরো পরপর থাকুক। এই জন্য তুমি দেখো মালওয়া, আমের, গন্ডোয়ানা, নামটা কি, মেওয়ার, গুজরাট, এগুলো পুরো পশ্চিম ফেস না, এগুলো সব দখল করতে চেয়েছিল। তো অ্যান্সার চলে যাই। অ্যান্সার তাহলে অবশ্যই আসিরগড়। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আসিরগড়ের কেল্লার চাবি, মানে আসিরগড়ের কেল্লা থেকে তিনি এত পরিমাণ ধনসম্পত্তি পেয়েছিলেন, ঐতিহাসিকরা তাই মানে ব্যঙ্গ করে বলেছিলেন যে আকবর আসিরগড় কেল্লার চাবি সোনার মানে চাবি দিয়ে খুলেছেন, তালাটা সোনার চাবি দিয়ে খুলেছিলেন। আসিরগড়ের রাজা কে ছিলেন? মিরন বাহাদুর, মনে থাকবে, মিরন বাহাদুর, মিরন বাহাদুর লিখে রাখতে পারো, ঠিক আছে। আসিরগড়ের রাজা ছিলেন মিরন বাহাদুর। নেক্সট, নিম্নলিখিত কত সালে আকবর দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন? একদম, দাস প্রথা নিষিদ্ধ করা হয়েছিল কত সালে বলো? আকবর কত সালে দাস প্রথা নিষিদ্ধকরণ করেছিলেন? আকবর কত সালে দাস প্রথা নিষিদ্ধকরণ করেছিলেন? 1561, 1562, 1571, 1575, বলো কি হবে অ্যান্সার? বলো, আকবর কত সালে দাস প্রথা নিষিদ্ধকরণ করেছিলেন? আকবর কত সালে দাস প্রথা নিষিদ্ধ করেছিলেন? চলো অ্যান্সার করে দিই। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে আমাদের? 1562 সালে। 1562 সালে তিনি দাস প্রথা নিষিদ্ধকরণ করেছিলেন। সতীদাহ প্রথা যদি বলি তাহলে আকবর এবং ঔরঙ্গজেব দুজনে সতীদাহ প্রথাও নিষিদ্ধকরণ করেছেন, ঠিক আছে। নেক্সট, 1579 সালে মাজাহার নামা খসড়াটি কে নির্মাণ করেছিলেন? মাজাহার নামা মানে কি জানো? মজাহার নামা মানেটা কি?
মাজারনামা মানে হচ্ছে ধর্মের ঊর্ধ্বে নিজেকে স্থাপন করা। আকবরের দরবারে অনেক আমির ওমরাওরা ছিলেন, যদিও ধর্মীয় প্রাণ ব্যক্তি ছিলেন, কিন্তু তারা মানে মানে বলতে পারো তারা দুর্নীতি প্রবণ ছিলেন। তাই আকবর নিজেকে ধর্মের চূড়ান্ত ব্যাখ্যাকারীর পর্যায়ে নিয়ে গেছিলেন এবং 1579 সালে তিনি মাজাহারনামা ঘোষণা করেন, মানে ধর্মের চূড়ান্ত ব্যাখ্যাকারী হিসাবে তিনি উল্লেখ করেন। যদি ধর্ম সংক্রান্ত কোনো বিবাদ হয় তাহলে আকবরের কাছে নিয়ে আসতে হবে, আকবর সেই সমস্যাটা সলিউশন করে দেবে। তো সেই মাজাহারনামার একটা তো খসড়া থাকবে, সেই খসড়াটা নির্মাতা কে ছিলেন? আকবর নিজে, শেখ মুবারক, আবুল ফজল, হাকিম হুমাম। কি হবে অ্যান্সার? ভেরি গুড, অ্যান্সার হচ্ছে শেখ মুবারক। এই যে শেখ মুবারককে দেখছো না, এনার ছেলে হচ্ছে দুইজন, একজনের নাম হচ্ছে আবুল ফজল এবং আরেকজনের নাম ফৈজি। ঠিক আছে, আবুল ফজল এবং ফৈজি এই হচ্ছে শেখ মুবারকের ছেলে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আকবর থেকে হয়ে গেল। এবার আমরা একদম শাহজাহান থেকে চলে যাব। শাহজাহানের সময় ইম্পর্টেন্ট কিছু জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছে রেডি করাবো। শাহজাহান, দেখো আমরা জাহাঙ্গীরের মৃত্যুর পর আমরা শাহজাহানকে দেখতে পাই যে তিনি তার মানে তিনি সিংহাসনে আসেন, সিংহাসনে বসেন, এবং শাহজাহানের পর থেকেই আমরা উত্তরাধিকারী দ্বন্দ্বটা দেখতে পাই। মানে শাহজাহানের সময় থেকেই মুঘল যুগের উত্তরাধিকারী দ্বন্দ্ব দেখতে পাই সিংহাসনকে কেন্দ্র করে। ঠিক আছে, তো শাহজাহানের নাম আগে শাহজাহান ছিল না, অরিজিনালি ছিল হচ্ছে খুররম। তো জাহাঙ্গীরের সব থেকে প্রিয় ছেলেই ছিল খুররম এবং তিনি শাহজাহান নামকরণ করেছিলেন। ঠিক আছে, তো শাহজাহান থেকে আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কত সালে শাহজাহানের রাজ্যাভিষেক হয়েছিল? তো নর্মালি দেখো সাল, শাহজাহান আমরা যে সাল থেকে শুরু করি সেই সালটাকে আমরা ধরি। ঠিক আছে, তো 1624, 1625, 1626, 1628। মাথায় রাখবে শাহজাহান থেকে আমাদের যে ধরনের প্রশ্ন হয় জেনারেলি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে নর্মালি তোমার আর্কিটেকচার বেসিস। শাহজাহানের সময় আমরা আর্কিটেকচার বেস কোশ্চেন পাই। তো এই হচ্ছে মেন ব্যাপার। তাহলে নিম্নলিখিত কত সালে শাহজাহানের রাজ্যাভিষেক সংগঠিত হয়েছিল? চলো অ্যান্সারটা আমি করি। অ্যান্সারটা যদি দেখি 1628, দেখবে তাই কোনো কোনো বইতে 1628 থেকেই তার সময়কাল কিন্তু স্টার্ট করা থাকে। তার জন্ম যদিও 1592 সালে, কিন্তু রাজ্যাভিষেক কিন্তু 1628 সালে। তাই এখান থেকেই শাহজাহানের সময়কালের সূত্রপাত হয়েছিল। ঠিক আছে, আর শাহজাহানের রাজত্বকালের কথা আমরা জানতে পারি পাতশাহনামা থেকে। পাতশাহনামা হচ্ছে আব্দুল হামিদ লাহোরীর লেখা। পাতশাহনামা থেকে আমরা আকবরের শাসনকাল সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা জানতে পারি। নিম্নলিখিত কার বিবরণ থেকে জানা যায় শাহজাহানের রাজত্বকালে গুজরাট এবং দক্ষিণ ভারতে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আকবরের রাজত্বকালে মানে শাহজাহানের রাজত্বকালে আমরা তার রাজত্বকালে দুটো দুর্ভিক্ষ দেখতে পাই এবং এই দুটো দুর্ভিক্ষই খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল দুর্ভিক্ষ হিসাবে পরিচিত ছিল। এটা কার বিবরণী থেকে জানা যায় বলো? অপশন কি আছে? পিটারমুন্ডি, বার্নিয়ে, মানুচি, তেভারনিয়ে। কি হবে প্রশ্নটার সঠিক অ্যান্সার? আর এই যে দুটো দুর্ভিক্ষ কোথায় হয়েছিল? গুজরাট এবং দক্ষিণ ভারতে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? একজন জাহাঙ্গীরটা এখানে করলাম না, ঠিক আছে, এটা একটু কন্টিনিউ ভাবে যাক। সব থেকে বড় অসুবিধা হচ্ছে সময়টা মেনটেন করা, কারণ এই মুঘল বংশকে শর্টে এনে পড়ানো খুব মানে দেখছো এখানে শুধুমাত্র আমি কোশ্চেন আনসার করে যাচ্ছি না, এখানে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাকে ব্যাখ্যা করে বোঝাচ্ছি। যেটা আমরা টোটাল 6টা ক্লাসে কভার করব সেটা আমরা আজকে শর্টে তোমাদের একটা ডেমো দিচ্ছি যে এইভাবে তোমরা পড়তে পারো। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা জায়গায় করাবো সঞ্চিতা, কোনো চাপ নেই সঞ্চিতা। আমি এই তো সোমবার থেকে তোমাদের এই চ্যানেলে সকাল 11টা থেকে আসছি, প্রত্যেক দিন একটা একটা করে চ্যাপ্টার হবে এবং তার এমসিকিউ হবে, ডিটেল হবে, কোনো চাপ হবে না। ঠিক আছে, আমি কথা দিচ্ছি। অ্যান্সার কি হচ্ছে? আমাদের অ্যান্সার হচ্ছে পিটারমুন্ডি। ঠিক আছে, এই যে পিটারমুন্ডি ইনি কে ছিলেন? ইনি একজন ছিলেন ব্রিটিশ যাত্রী। তো এই ব্রিটিশ যাত্রীর বিবরণ থেকে আমরা শাহজাহানের কথাটি জানতে পারি, এটা বিদেশিদের মধ্যে। আর যদি বলা হয় ভারতীয়দের মধ্যে কার বিবরণীতে এই কথাটা জানা যায়, তাহলে আমরা বলবো তার নাম হচ্ছে, লেখক হচ্ছে হামিদ লাহোরী, আব্দুল হামিদ লাহোরী। ঠিক আছে, আব্দুল হামিদ লাহোরী, মনে থাকবে।
ভারতীয়দের মধ্যে যদি বলে কার লেখা থেকে জানতে পারি, তার নাম হচ্ছে আব্দুল হামিদ লাহোরীর বিবরণ থেকেও আমরা শাহজাহানের রাজত্বকালে 2 বছর যে হয়েছিল মানে দুর্ভিক্ষ হয়েছিল সেটা আমরা জানতে পারি। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিত কে শাহজাহানের দরবারি ইতিহাস লেখক ছিলেন? বলবো না কিন্তু, আর বলবো না কিন্তু, তোমরা নিজেরা বলতে পারবে, আমি বলে দিয়েছি। বলো কে ছিলেন? মিনাজু সিরাজ, আব্দুল হামিদ লাহোরী, মোহাম্মদ লাতিফ, না উপরে কেউ নয়? বলো কি হবে প্রশ্নটার সঠিক অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? চট জলদি অ্যান্সার করো, কি হবে অ্যান্সার বলো? নিম্নলিখিত কে শাহজাহানের দরবারি ইতিহাস লেখক ছিলেন? দরবারি ইতিহাস লেখক কাকে বলবো আমরা? অভিষেক, রিভিশন হবে ক্লাসে। একটা কথা মাথায় রাখবে, যতবার তুমি ক্লাস করবে ততবারই তুমি নতুন কিছু ইনফরমেশন পাবে আর পুরনো গুলোকে রিক্যাপ করতে পারবে। তাই মাথায় রাখতে হবে যে ক্লাসটা 9টায় করতে সেটা এখন থেকে 11টায় এই চ্যানেলে আসতে হবে। এটা প্রত্যেককে বলা, বারবার বলা, এই কারণে যাতে ভুলিয়ে না যায়। একটা ক্লাস মিস মানে যারা ইউটিউব দেখে পড়াশোনা করো সিরিয়াসলি, তাদের জন্য একটা ক্লাস মিস যাওয়া মানে অনেক বড় মিস, তো সেটা যাতে না হয়। ঠিক আছে, তো চলো অ্যান্সার তো তোমরা করেই দিয়েছো, আব্দুল হামিদ লাহোরী। বইটার নাম কি? পাতশাহনামা। ঠিক আছে, পাতশাহনামা ইজ দা রাইট অ্যান্সার। চলে যাই 33-34 নম্বরে। শাহজাহানাবাদ নগরী কত সালে শাহজাহান নির্মাণ করেছিলেন? শাহজাহানাবাদ মানে কোনটা জানো? দিল্লিকে বলা হয় শাহজাহানাবাদ। তাহলে দিল্লির নাম হচ্ছে শাহজাহানাবাদ। এটা শাহজাহান কত সালে নির্মাণ করেছিলেন? 1635, 1636, 1637, 1638। কি হবে অ্যান্সার বলো? শাহজাহানাবাদ এটা শাহজাহান কত সালে তৈরি করেছিলেন? দেখো, আকবরের যদি রাজধানী ছিল দেখি, তাহলে আকবরের রাজধানী কিন্তু আগ্রা। তিনি কি করেছিলেন? আগ্রা থেকে রাজধানী দিল্লিতে শিফট করেছিলেন এবং দিল্লিতে শিফট করার পর তিনি দিল্লি নগরীর নাম দিয়েছিলেন শাহজাহানাবাদ। তাহলে কত সালে শাহজাহানাবাদ তৈরি হয়েছিল বলো? 1635, 1636, 1637, 1638। বলো কি হবে অ্যান্সার? বিমল, মুখস্থ করার চেষ্টা করছো ভাই, তুমি মুখস্থ করার চেষ্টা করছো বলে ভুলছো। তুমি একটা মাস তুমি একদম গল্পের ছলে ক্লাস বোঝো তো, দেখি তো তুমি বলো কি করে। মুখস্থ করতে গেলে কত মাথায় রাখবে? আরে ব্রেনেরও তো একটা প্রেশার পড়বে নাকি ভাই, ব্রেনটাও তো কাজ করবে, তাহলে ওকেও একটুখানি সুযোগ দিতে হবে। তাহলে একটু গল্পের মতো করে পড়ো, আর যে সালগুলো সেগুলো একটু সময়কাল হিসাবে মনে রাখতে হবে তোমাকে। যেমন এটার কি হবে? 1638 সাল। তাহলে 1638 সাল যদি আমরা দেখি, তাহলে তিনি দিল্লি নগরীর নাম দিয়েছিলেন শাহজাহানাবাদ। নর্মাল, ওকে। নেক্সট, ভারতের সবচেয়ে বড় জামা মসজিদ কোনটি? দেখো মাথায় রাখবে, এই যে প্রশ্নটা বলা হচ্ছে না, এই প্রশ্নগুলো হচ্ছে শাহজাহানের রাজত্বকালে যে স্থাপত্যগুলো তৈরি হচ্ছে সেই স্থাপত্যের উপর বেশ করে। অপশনে আগ্রা, দিল্লি, ঔরঙ্গাবাদ, মহীশূর, এই হচ্ছে 4টে তোমার অপশন। কি হবে এই অপশনের সঠিক অ্যান্সার? আকবর, ভারতের সবচেয়ে বড় জামা মসজিদ কোথায় অবস্থিত ছিল? বলো কি হবে অ্যান্সার? ডেটগুলো মনে রাখার একটা প্রসেস আমি করিয়ে দিচ্ছি, দাঁড়াও একদিন শুধু তারিখগুলো নিয়ে আসবো, দেখছি। দাঁড়াও, সোমবার থেকে নতুন স্টাইলে পড়বো এই চ্যানেলে, তো আসবো। তোমাদের যা যা প্রবলেম তোমরা বলবে ক্লাসে, আমি সেরকম ভাবে ক্লাসও আনার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু ক্লাসে আসতে হবে, না ক্লাসে এলে হবে না। চলো অ্যান্সার করে দিই। তাহলে কোন মসজিদ থেকে আমরা বলবো? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, দিল্লি। দেখো, এই যে জামা মসজিদ না, দুটো জামা মসজিদ আছে, ঠিক আছে? একটা দিল্লির জামা মসজিদ, আরেকটা হচ্ছে আগ্রায় জামা মসজিদ। দেখো ভুল কেমন করে হয় আমাদের, দুটো জামা মসজিদ আছে, দুটোই আকবরের শাহজাহানের সময় তৈরি হয়েছিল। দিল্লির যে জামা মসজিদটা এটা তৈরি করেছিলেন শাহজাহান, আর আগ্রার যে জামা মসজিদটা আছে সেটাকে তৈরি করেছিলেন শাহজাহানের মেয়ে, যার নাম হচ্ছে জাহানারা। মনে থাকবে? তাহলে জাহানারা হচ্ছে আগ্রার, আর দিল্লিতে হচ্ছে শাহজাহান, আর এটাকেই ভারতের সব থেকে বড় জামা মসজিদ বলা হয়। মনে থাকবে তো? ঝপ করে লিখে নিয়েছো তো? ঝপ করে লিখেছো? দিল্লিতে হলে শাহজাহান, আর আগ্রায় বললে জাহানারা।
ওকে, চলো চলে যাই। আগ্রার বিখ্যাত মতি মসজিদ, শাহজাহান মানেই আর্কিটেকচার বেস প্রশ্ন। বলো বিখ্যাত মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান, জাহানারা, মমতাজ বেগম নাকি দারা শিখো? আগ্রার বিখ্যাত মতি মসজিদটি কে নির্মাণ করেছিলেন? আগ্রার বিখ্যাত মতি মসজিদটি কে নির্মাণ করেছিলেন? বলো কি হবে অ্যান্সার? শাহজাহান, জাহানারা, মমতাজ বেগম নাকি দারা শিখো? কি হবে প্রশ্নটা সঠিক অ্যান্সার? চট জলদি। ভেরি গুড। তাহলে সঠিক অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? আগ্রার বিখ্যাত মতি মসজিদ। আগ্রার বিখ্যাত মতি মসজিদ কে নির্মাণ করেছিলেন? শাহজাহান নাকি জাহানারা না মমতাজ বেগম নাকি দারা শিখো? ক্লিয়ার? তো চলো অ্যান্সার করি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের আগ্রার বিখ্যাত মতি মসজিদ, ঠিক আছে, কে নির্মাণ করলেন? শাহজাহান নির্মাণ করলেন। ঠিক আছে, কেন জাহানারা হবে? জাহানারা কেন হবে? দিল্লির মসজিদ জামা মসজিদ শাহজাহান, ঠিক আছে, আগ্রার মতি মসজিদ শাহজাহান, ঠিক আছে, শুধুমাত্র জামা মসজিদ আগ্রার হচ্ছে জাহানারা। ঠিক আছে, যারা যারা জাহানারা অ্যান্সার করতে গেছিলে বা করলে তাদের একটু বলে দিই, এটা কিন্তু ভুল হচ্ছিল। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে শাহজাহান। ওকে, নেক্সট 38, ময়ূর সিংহাসনের স্থপতিকার কে ছিলেন? মুঘল যুগে স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল হচ্ছে এই ময়ূর সিংহাসন, যাকে বলা হতো তখতে তাউস। তখতে তাউস, তখতে তাউস মানে হচ্ছে ময়ূর সিংহাসন, এটা ময়ূর সিংহাসনের অরিজিনাল নাম। ঠিক আছে, এর স্থপতিকার কে ছিলেন? এই ময়ূর সিংহাসন যখন তৈরি করা হয়েছিল, সেই ময়ূর সিংহাসনেই বসানো হয়েছিল কোহিনূর হীরা। এই ময়ূর সিংহাসনেই একদম সিংহাসনের ওপরে ময়ূরের প্রতিবিম্ব ছিল। ময়ূরকে সমৃদ্ধির প্রতীক হিসাবে তারা মান্যতা দিয়েছিল। তাই এই ময়ূর সিংহাসনে তোমার গ্রিক দেবতা যিনি ছিলেন, ইউনানিদের যে দেবতা, ঠিক আছে, অ্যাপোলো, তার প্রতিবিম্ব ছিল। কিন্তু এই ময়ূর সিংহাসন আর হদিস তুমি পাবে না। নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করলে ময়ূর সিংহাসন নিয়ে চলে যায়। ঠিক আছে, এবং তারা যে কি করে সবাই অনেক রকম কথা বলে। কেউ বলে ময়ূর সিংহাসনকে টুকরো টুকরো করে কেটে বিক্রি করা হয়েছিল। শুধুমাত্র ময়ূর সিংহাসনে যেটা রয়েছে সেটা হচ্ছে পাদানিটা রয়েছে, মানে যার উপরে বেশ করে ময়ূর সিংহাসনটি তৈরি হয়েছিল। মুঘল যুগে আরো একটি ময়ূর সিংহাসন ছিল, তোমরা জানো কিনা আমি জানি না, তবে সেটা মোহাম্মদ শাহের সময় যখন চুরি হয়ে গেল, মোহাম্মদ শাহের রাজত্বকালের পর যখন চুরি হয়ে গেল, তারপরে ময়ূর সিংহাসন বানানো হয়েছিল। কিন্তু সেই ময়ূর সিংহাসন আর এই ময়ূর সিংহাসনের মধ্যে বিস্তর পার্থক্য ছিল। তো যাই হোক, সেটা আলাদা কথা, পরে বলবো। তো অ্যান্সার হচ্ছে আমাদের কি? অ্যান্সার হচ্ছে আমাদের বেবাদল খা। তাহলে বেবাদল খা তখতে তাউস বা ময়ূর সিংহাসনটি নির্মাণ করেছিলেন। তাহলে ময়ূর সিংহাসনের অরিজিনাল নাম কি যদি এরকম প্রশ্ন করে, আমরা কিন্তু অ্যান্সার তখতে তাউস এটা কিন্তু বলতে পারি। ওকে, নেক্সট চলে আসি 38 নম্বর। শাহজাহান তার কোন ছেলেকে শাহ বুলান্দ ইকবাল উপাধি দিয়েছিলেন? শাহ বুলান্দ ইকবাল উপাধি দিয়েছিলেন। দারা শিখো, শাহ সুজা, মুরাদ, ঔরঙ্গজেব, চারজনই ছিলেন শাহজাহানের ছেলে। চারজনই ছিলেন শাহজাহানের ছেলে, কিন্তু তার মধ্যে একটা ছেলেকে তিনি শাহ বুলান্দ ইকবাল উপাধি দিয়েছিলেন। ঠিক আছে, এবং ওই ছেলেটি শাহজাহানের সব থেকে প্রিয় ছেলে ছিল। শুধু তাই নয়, দিল্লির জনগণও চেয়েছিলেন শাহজাহানের পর মুঘল বংশে যদি কেউ সিংহাসনে বসে তাহলে সেই ব্যক্তিটি যাতে বসুক। এবং ওই ব্যক্তিটির মধ্যে ধর্মর প্রবণতাও ভালো ছিল। তিনি সুফি সাধক তোমার কি বলো মুল্লা সাহেব, তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এমনকি আমরা দেখতে পাই যে সেই ব্যক্তিটি ফার্সি ভাষায় অনেক কিছু অনুবাদও করেছিলেন। তো তার নাম কি? অ্যান্সার ভেরি গুড, তার নাম হচ্ছে দারা শিখো। এই যে দারা শিখো, ইনি হলেন শাহজাহানের সেই প্রিয় ছেলে যিনি শাহ বুলান্দ ইকবাল নামে পরিচিত ছিলেন। এবং শুধু তাই নয়, শাহজাহান তাকে এই উপাধির দ্বারা চিহ্নিত করেছিলেন এবং মজম ই বেহরিন নামক বই তিনি কিন্তু লিখেছিলেন। দুটো বইয়ের নাম বলবো, লিখে নিতে পারো। মজম ই বেহরিন, মজম ই বেহরিন এই বইটা তিনি লিখছেন, এবং শের ই আকবর এই বইটাও তিনি লিখেছিলেন। শের ই আকবর, শের ই আকবর এই বইটাও তিনি কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, এই যে মজামি বেহরিন, এখানে তিনি কি করেছিলেন? 52টি উপনিষদকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। 52টি উপনিষদ ছিল, সেটাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন মজম ই বেহরিন বইটাতে। ওকে, চলো চলে যাই 39 প্রশ্নতে।
শেরি আকবর নামক গ্রন্থটির মূল বিষয়বস্তু কি ছিল? শেরি আকবর, শেরি আকবর। আমি বলিনি, বলতে গিয়েও আটকে গেল কেন বুঝলাম না, এবার বুঝলাম যে পরের প্রশ্নটা আছে বলে মনে আটকে গেছিল। উপনিবেশের ফার্সি অনুবাদ, বেদের ফার্সি অনুবাদ, রামায়ণের ফার্সি অনুবাদ, মহাভারতের ফার্সি অনুবাদ। বলো কি হবে অ্যান্সার? কি হবে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার? চলো তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? না, একদম একরকমই না। মহাভারতের ফার্সি অনুবাদ হচ্ছে রজমনামা নামে পরিচিত। রজমনামা, 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 রজমনামা মানে হচ্ছে যুদ্ধের কাহিনী। তাহলে অ্যান্সার হচ্ছে বেদের ফার্সি অনুবাদ। ঠিক আছে, শেরি আকবর হচ্ছে বেদের ফার্সি অনুবাদ হবে। ঠিক আছে, বেদের যে ফার্সি অনুবাদ তিনি শেরি আকবর পুস্তকে কিন্তু করেছিলেন। বেদের উপনিষদ বললে হচ্ছে আমাদের মজমি বেহরিন। ওকে, নেক্সট। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দারাশিকোকে আকবরের ক্ষুদ্র সংস্করণ বলেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তাহলে কে আকবরকে মানে আকবরের ক্ষুদ্র সংস্করণ বলেছিলেন দারাশিকোকে? তার মধ্যে কবি প্রতিভা পাওয়া গেছিল এবং সেই কবি প্রতিভা অনুসারে এটা কন্টিনিউশন হয়েছিল। তাহলে কি হবে আমাদের অ্যান্সার? তাহলে তার নাম হচ্ছে ঐতিহাসিক লেনফুল, তাই তো? তাহলে ঐতিহাসিক লেনফুল কি বলছেন? দারাশিকোকে আকবরের ক্ষুদ্র সংস্করণ বলছেন। তো আকবরের পরেই আমরা যাকে দেখতে পাবো তার নাম আমরা জানি, যিনি যিনি মুঘল বংশের শেষ মানে রাজা, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে ঔরঙ্গজেব, যিনি মানে ইসলাম ধর্মের নিয়ম কানুন সম্পূর্ণ মেনে চলতেন। ঠিক আছে, বিশেষ করে তিনি সুন্নি সম্প্রদায় ইসলাম মুসলিম ছিলেন এবং তার এই নিষ্ঠাবানের জন্য তাকে আমরা জিন্দা পীর নামেও চিহ্নিত করি। তো সেই আকবরের, সেই ঔরঙ্গজেবের সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন পড়িয়ে আজকের ক্লাস শেষ করাতে হবে। তো কি আছে? নিম্নলিখিত কোন সুবাটি ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত করেছিলেন? সুবা মানে কি জানো তো? সুবা মানে হচ্ছে প্রদেশ। এবং মুঘল যুগে প্রত্যেকটা রাজার কিছু না কিছু সুবা ছিল, তার মধ্যে সব থেকে বেশি সুবা ছিল ঔরঙ্গজেবের। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কি আকবরের সময় সুবার সংখ্যা ছিল 15টা, জাহাঙ্গীরের সময় সুবার সংখ্যা ছিল 15টা। আচ্ছা, শাহজাহান তার সঙ্গে 3টে যুক্ত করে 18টা করেন, আর ঔরঙ্গজেব এসে সেটার সংখ্যাকে আরো বাড়িয়েছিলেন, অর্থাৎ 20টা করেছিলেন। তাহলে মুঘলদের হায়েস্ট সুবা হচ্ছে 20টা। আর কোন কোন জায়গাকে অধিকার করে তিনি সেটাকে জয় করেছিলেন? আমাদের অ্যান্সার ভেরি গুড, সঠিক অ্যান্সার করেছো তোমরা, এটা বিজাপুর। ঠিক আছে, দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে বিজাপুর এবং আরেকটা হচ্ছে গোলকুন্ডা। লিখে রাখো, বিজাপুর হচ্ছে 1586, ঠিক আছে, আর গোলকুন্ডা হচ্ছে 1587। মনে থাকবে, গোলকুন্ডা, গোলকুন্ডা মনে থাকবে। তাহলে 1586 হচ্ছে বিজাপুর আর 1587 হচ্ছে গোলকুন্ডা। ঠিক আছে, এই দুটো সুবাকে তিনি একত্রে করেছিলেন, জয় করেছিলেন। নেক্সট চলে আসি, ঔরঙ্গজেব কত সালে সতীদাহ প্রথা বন্ধের নির্দেশ দিয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে সতীদাহ প্রথা বন্ধের নির্দেশ, এটা শুধুমাত্র ঔরঙ্গজেব দেয়নি, এটা কিন্তু আকবরও দিয়েছিলেন। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম তোমাদের, আকবর এবং ঔরঙ্গজেব দুজনে এই সতীদাহ প্রথা বন্ধের কিন্তু নির্দেশ প্রদান করেছিলেন। বলো কি হবে অ্যান্সার? 1660, 1661, 1662, 1663। কি হবে অ্যান্সার? ভেরি গুড, চলো অ্যান্সারে দেখি। তাহলে অ্যান্সার যদি দেখি তাহলে 1663 সালে, তাই তো? তাহলে 1663 সালে তিনি কি করলেন? তিনি সতীদাহ প্রথা বন্ধের নির্দেশ দিয়েছিলেন, আর এর আগে আকবর সর্বপ্রথম এই প্রথার নির্দেশ দিয়েছিলেন। ওকে, নেক্সট, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আদেশে নিম্নলিখিত কোন মন্দিরটি ধ্বংস হয়েছিল? দেখো, ঔরঙ্গজেবের পলিসি কি ছিল? সুলি ইসলাম। ঠিক আছে, সুলি ইসলাম ছিল এবং তিনি বলেছিলেন মানে শুধুমাত্র হিন্দুদের নয়, তিনি শিয়া সম্প্রদায়ের মানুষদেরও তিনি ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার আদেশ দিয়েছিলেন। এবং সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে 1669-এ 1669 সালে ঔরঙ্গজেব আদেশ দিয়েছিলেন যে যত হিন্দুদের বড় বড় মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে অবিলম্বে ধ্বংস করা যাক। এবং সেই হিসাবে তার হাতে কোন মন্দির ধ্বংস হয়েছিল? কেদারনাথ মন্দির, বদ্রীনাথ মন্দির, কেশব রায় মন্দির, ওপরের সবগুলি। কি
কি হবে অ্যান্সার? চটজলদি। ভেরি গুড। ওপরে সবগুলি না, না না একদমই না, ওপরে সবগুলি হবে না, ওপরে সবগুলি হবে না। তিনি যে মন্দিরগুলোকে ভাঙার নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে ছিল হচ্ছে কাশীর বিশ্বনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, মথুরার হচ্ছে তোমার কেশবনাথ মন্দির, এইগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? সি, মানে কেশব রায় মন্দির। এটা কোথায় রয়েছে? এটা মথুরায় রয়েছে। ক্লিয়ার? তাই ডি যারা অ্যান্সার করেছো একদমই কিন্তু নয়, একদম ডি হবে না। ঠিক আছে, নেক্সট। ঔরঙ্গজেব নিম্নলিখিত কত সালে তীর্থকরকে পুনরায় চালু করেছিলেন? দেখো এই যে তীর্থকর, এটাকে বন্ধ করেছিলেন হচ্ছে আকবর 1563 সালে, আর 1564 সালে তিনি জিজিয়া করকে বন্ধ করেছিলেন আকবর। আর ঔরঙ্গজেব এসে সেই করটাকে পুনরায় চালু করলেন, কারণ ঔরঙ্গজেবের সময় জায়গিরের অভাব হয়েছিল। ঠিক আছে, মানে জায়গির মানে কি, যে জমিগুলোকে প্রদান করা হতো, অভিজাতদের দেওয়া হতো, সেইগুলোর অভাব দেখা গেছে। আর এতে মুঘলদের আর্থিক অবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই আর্থিক অবস্থাকে ঠিক করার জন্য ঔরঙ্গজেব কি করতেন? জায়গির প্রদান করতেন, এবং তিনি এই তীর্থকরকে চালু করেছিলেন। তাহলে কত সালে তিনি তীর্থকর চালু করলেন? চলো অ্যান্সার করে দিই। অ্যান্সার ভেরি গুড, 1679। 1679 তিনি তীর্থকর চালু করলেন। শুধু তাই নয়, ওই বছরই তিনি কিন্তু জিজিয়া করকেও পুনরায় চালু করেছিলেন। ঠিক আছে, মারওয়ার রাজ্যের উপরে তিনি সর্বপ্রথম জিজিয়া কর লাগু করেছিলেন। তাহলে জিজিয়া কর কে চালু করেছিলেন প্রথম? যদি এরকম প্রশ্ন হয় তখন বলবে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দেশের ওপরে বা সিন্ধু সাম্রাজ্যের ওপরে মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম জিজিয়া কর চালু করেছিলেন। বন্ধ কে করলেন? আকবর করলেন। চালু কে করলেন? ঔরঙ্গজেব করলেন। বোঝা গেল? তাহলে জিজিয়া করের ইতিহাস বহু প্রাচীন। নেক্সট, সতনামি বিদ্রোহের কারণ কি ছিল? ঔরঙ্গজেবের রাজত্বকালে বেশ কিছু ছোট বড় বিদ্রোহ হয়েছিল, যেমন সতনামি বিদ্রোহ, বুন্দেলা বিদ্রোহ, শিখ বিদ্রোহ, এই বিদ্রোহগুলোর কথা আমরা জানতে পারি। তো সতনামি বিদ্রোহের কারণটা কি ছিল? ঔরঙ্গজেব ধর্মীয় অসহিষ্ণুতা, একদল মুঘল সেনার দ্বারা সতনামীদের ক্ষেতের ফসল নষ্ট করা, মুঘল সেনার দ্বারা সতনামী কৃষকদের হত্যা করা, ওপরের সবকটি ঠিক। সতনামী বিদ্রোহের কারণ কি? সতনামী বিদ্রোহের সাল হচ্ছে 1672 সাল। ঠিক আছে, 1672 সালে বীর ভানের নেতৃত্বে এই সতনামী বিদ্রোহ শুরু হয়েছিল। বীর ভান, দরকার হলে লিখে নেবে, পরে ডিটেল ক্লাসের সময় আরো বলে দেব। ঠিক আছে, বীর ভানের সময় এটি চালু হয়েছিল। সতনামী কারা ছিল? একটি অর্ধধর্মীয় কৃষকজীবী সম্প্রদায়, মানে তারা ধর্মীয় অর্ধধর্মীয় কৃষিজীবী ছিল এরা। আর এই বিদ্রোহের কারণটা কি ছিল? একদল মুঘল সেনার দ্বারা সতনামীদের ফসল নষ্ট করা, ও ওপরের সবগুলো ধর্মীয় অসহিষ্ণুতা, একদল মুঘল সেনার দ্বারা সতনামীদের ক্ষেতের ফসল নষ্ট করা, মুঘল সেনার দ্বারা সতনামী কৃষকদের হত্যা করা। তাহলে এই যে তিনটেই আছে, এই তিনটেই হচ্ছে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সরি, নিম্নলিখিত কোন জাট নেতা জাটদের প্লেটো নামে পরিচিত ছিলেন? জাটদের প্লেটো নামে পরিচিত ছিলেন কে? রাজারাম, চূড়ামন, বদন সিং না সুজারমল? কি হবে অ্যান্সার? নিম্নলিখিত কোন জাট নেতা জাটদের প্লেটো নামে পরিচিত ছিলেন? জাটদের প্লেটো, বুঝতে পেরেছো? এটা জাট বিদ্রোহ। ঠিক আছে, ঔরঙ্গজেবের রাজত্বকালে দিল্লি, আগ্রা, মথুরা এই সংলগ্ন এরিয়ায়, ঠিক আছে, এই বিদ্রোহটা শুরু হয়েছিল। আর এই বিদ্রোহের মেন কারণ ছিল হচ্ছে ঔরঙ্গজেবের ধর্মীয় অসহিষ্ণুতা। এর জন্য জাট, মানে যিনি জমিদার ছিলেন, ঠিক আছে, তিনি, তার নাম ছিল গোখলা জাট, তিনি প্রথমে বিদ্রোহটাকে শুরু করেছিলেন। ঠিক আছে, তো কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে সুজারমল। দেখো এই যে এখানে যাদের যাদের নাম বললাম সবাই কিন্তু জাট লিডার। সর্বপ্রথম জাট বিদ্রোহ যখন শুরু হলো সেই সময় যিনি লিড করেছিলেন তার নাম ছিল হচ্ছে গোখলা জাট। গোখলা জাটের মৃত্যুর পর রাজারাম লিড করেছিল, এবং রাজারাম প্রতিশোধ নেবার জন্য, মানে ওই গোখলা জাটকে যে ঔরঙ্গজেব মেরে ফেলেছে তার প্রতিশোধ নেবার জন্য রাজারাম আকবরের সমাধিকে ভেঙে দিয়ে সমাধির মধ্যে যা অবশিষ্টাংশ ছিল সেগুলোকে দাহ করে দিয়েছিলেন, সেগুলোকে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, রাজারামের পরে যদি আমরা জাট বিদ্রোহকে লিড দেখি, ঠিক আছে, তাহলে আমরা তাকে কাকে দেখব? আমরা দেখব হচ্ছে চূড়ামনকে। চূড়ামন হচ্ছে 3 নম্বর, এবং চূড়ামণি সর্বপ্রথম ভরতপুর, রাজস্থানের ভরতপুরকে কেন্দ্র করে পৃথক জাট সাম্রাজ্য বা জাট রাজ্য গঠনের কথা বলেছিলেন প্রথম। তারপরে বদন সিং আসেন, এবং বদন সিং এর পরে সুজারমল। এই যে সুজারমলকে দেখছো, পানিপথের তৃতীয় যুদ্ধে এই সুজারমলই কিন্তু জাটদের প্রতিনিধিত্ব করেছিলেন।
ঠিক আছে, সুজারমল জাটদের প্রতিনিধিত্ব করেছিলেন, এই জন্য তাকে আমরা কি বলি, জাটদের প্লেটো হিসাবে চিহ্নিত করি। বোঝা গেল? চলো চলে আসি 48। বুন্দেলা বিদ্রোহ প্রথম নেতা কে ছিলেন? বুন্দেলা বিদ্রোহের প্রথম নেতা কে ছিলেন? বুন্দেলা বিদ্রোহ সালটা শুরু হচ্ছে 1661 থেকে, কিন্তু বইগুলোতে 1671 পাওয়া যায়। প্রথম বুন্দেলা বিদ্রোহ শুরু হয়েছিল 1661 সালে। কে কে ছিলেন? চম্পত রায়, গোখলা জাট, বীরভান না ছত্রসাল? দেখো এই যে মানে বুন্দেলা বিদ্রোহ, এটাও কিন্তু ঔরঙ্গজেবের অসহিষ্ণুতার পরিণতি। ঠিক আছে, তাহলে কে ছিলেন? অ্যান্সার কি হবে? চট জলদি অ্যান্সার করো। বি বলছো না? বুন্দেলা বলেছি তো। বুন্দেলা বিদ্রোহ কি হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের চম্পত রায়। ঠিক আছে, চম্পত রায় বুন্দেল, ইনি হলেন এই বিদ্রোহের মানে লিড। পরে যখন ছেলে ছত্রসাল যুক্ত হন এই বিদ্রোহে, তখন এই বিদ্রোহটা বুন্দেলা বিদ্রোহ নামে পপুলার হিসাবে চড়াতে শুরু করে, কিন্তু প্রথম লিডার কিন্তু চম্পত রায়। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন বিদেশির ভ্রমণ বৃত্তান্ত থেকে জাট বিদ্রোহের কথা জানা যায়? পিটার মান্ডি, তেভারনিয়ে, মানুচি না উপরের কেউ নাই? কি হবে অ্যান্সার বলো? কোন বিদেশির বর্ণনা থেকে আমরা জাট বিদ্রোহের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমরা উপস্থাপন করতে পারি? বলো কি হবে অ্যান্সার? জাট বিদ্রোহের তথ্য পিটার মান্ডি, তেভারনিয়ে, মানুচি না উপরের সবাই? বলো কি হবে অ্যান্সার? ভেরি গুড, তাহলে অ্যান্সার হচ্ছে কি? আমাদের অ্যান্সার কিন্তু মানুচি। দেখো ঔরঙ্গজেবের সময় না মানুচিকেই আমরা পাই। ঠিক আছে, যিনি আকবরের সময় এসে গেছিলেন, এই মানুচি কিন্তু একজন তোপচি ছিলেন। ঠিক আছে, তেভারনিয়ে, বার্নিয়ে, পিটার মন্ডি, এদের সবাইকে আমরা শাহজাহানের সময় পাই। ঠিক আছে, একজন ছিলেন ডাক্তার, একজন ছিলেন হচ্ছে ওই জুয়েলারি, আরেকজন ছিলেন হচ্ছে ব্রিটিশ ভ্রমণ বৃত্তান্তকারী। তো এদের নাম তো আসবেই না, কারণ এরা তো শাহজাহানের সময়। আর মেনলি আমরা ঔরঙ্গজেবের সময় কাকে দেখি? মানুচিকে দেখি, তাই তো? তো এই হচ্ছে আমাদের 49, তাহলে মানে যাই হোক নাম্বারিং ভুল হয়েছে। তাহলে এই কটাই হচ্ছে আমাদের প্রশ্ন। একটা প্রশ্ন আমাদের ডবল বার হয়েছে বলে ওটা 50-এ আসলো না। তো এই হচ্ছে মুঘল সাম্রাজ্যের সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের শেষ করছি। তো তোমাদের আরো একবার বলে রাখি, তোমাদের ক্লাস এই চ্যানেলে সোমবার থেকে শুরু হচ্ছে, ঠিক সকাল 11টা থেকে। 11টা থেকে ওই যেমন 35 বা 40 মিনিটসের ক্লাস হয়, সেরকম ভাবে ক্লাস হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেল প্লাস এমসিকিউ, আপকামিং পঞ্চায়েত, ফুড এসআই, ক্লার্কশিপ এবং ডব্লিউবিসিএস সব রিলেটেড ক্লাস কিন্তু হিস্ট্রি একটাই তুমি পাচ্ছ। তাই আগামী সোমবার মানে 5 তারিখ 5 ফেব্রুয়ারি সকাল 11টায় তোমরা ক্লাসে আসতে কেউ ভুলো না। আর আজকের জন্য বলে দিই, আজকে কিন্তু এই ব্যাচগুলোতে ডাবল ভ্যালিডিটি চলছে। Y368 কুপন কোড ইউজ করলেই তুমি সেই ডবল ভ্যালিডিটি পেয়ে যাবে। যদি গ্রুপে জয়েন করতে চাও বা ব্যাচগুলো সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা যোগাযোগ করতে পারো নাম্বার 8013492626। ঠিক আছে, এইখানে হোয়াটসঅ্যাপ করলেই তুমি অনেকগুলো গ্রুপে জয়েন পাবে লিঙ্ক। তুমি যে গ্রুপটা তোমার জন্য দরকার তুমি সেখানে জয়েন করে যেতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুক পর্যন্তই থাকছে। হোমওয়ার্কের প্রশ্নটা একবার দেখিয়ে দিই, যেটা তোমরা ক্লাসের শেষে অবশ্যই কমেন্ট সেকশনে করে দেবে। আমি অ্যান্সারটা রিপ্লাই বক্সে করে দেবো, কারণ সোমবার থেকে রেগুলার বেসিস ক্লাসে থাকবো তোমাদের সকাল 11টা থেকে। তখন তোমাদের প্রত্যেক দিন যারা যারা সঠিক অ্যান্সার করেছো তাদের নাম অ্যানাউন্সমেন্ট করতে পারবো। আর আজকে আমি রিপ্লাই বক্সে তোমাদের কমেন্টসে অ্যান্সার করব। অপশানে কি আছে? ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং। তো এই প্রশ্নটার উত্তর কি হবে অবশ্যই তোমরা ক্লাসের শেষে তোমাদের যে কমেন্ট সেকশনটা রয়েছে সেই কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে ভুলো না। আমি প্রত্যেকের কমেন্ট সেকশনে রিপ্লাই করে দেব। ঠিক আছে, তো চলো আজকে এইটুক পর্যন্তই ক্লাস রাখছি। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করো, শেয়ার করে দিও, কমেন্ট সেকশনে অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার দিতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না। ঠিক আছে, তো করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এই চ্যানেলে। সোম থেকে শুরু হবে একদম শুক্রবার পর্যন্ত সকাল 11টা, ফিক্সড টাইম ফর হিস্ট্রি অল এক্সাম। ঠিক আছে, তো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা পড়বো এই চ্যানেলে। তো আগামী সোমবার থেকে, কাল থেকে নয় কিন্তু, আগামী সোমবার থেকে মানে 5 তারিখ থেকে। তো শেষ করছি আজকে ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ক্লাসটা করতে থাকো। থ্যাংক ইউ।